ln w0 প্লাস ln e টু দি পাওয়ার rt এই আইবো। এখান থেকে আমরা বুঝতে পারো ln wt ইকুয়াল টু ln w0 ln টু দি পাওয়ার rt কত হয়? তোমরা পুরো ব্যাচে কেউ লগারে দেন পারো নাকি? ln টু দি পাওয়ার rt 0 কই বস্তু তুমি লগারে দেন? rtl ডাইরেক্ট কি বলবো rt আইবো না ln টু দি পাওয়ার এনিথিং কি আইবো যেটা থাকবে এটাই কি আইবো rt আইবো। এবার একটা জিনিস ভাবো, এটা আছে y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে, বডির মধ্যে একটা ব্যাকটেরিয়া এন্টার করছে। এমন একটা ব্যাকটেরিয়া যে প্যাথোজেনিক, প্যাথোজেন মানে বুঝো যে ডিজিজ কজ করার, সালমোনেলা কি নাম শুনছো, টাইফয়েড কজ করে। বডির মধ্যে কিছু ব্যাকটেরিয়া এন্টার করছে যেটা ডিজিজ কজ করতে পারে আমার মধ্যে। এই ব্যাকটেরিয়াগুলো কে মারে? WBC। বডির মধ্যে এক রকমের সেল আছে না WBC, যারা বাইরে থেকে যারাই আয় তার এগেইনস্ট ইমিউন রেসপন্স তৈরি করে, ফাইট করে তার সাথে। যখন বডি ব্যাকটেরিয়ার সাথে ফাইট করবে তখন এনজাইমগুলো আরো বেশি কাজ করা উচিত। যদি আগেই 40 থাকতো তুমি আরো টেম্পারেচার বাড়াইতা তখন কি হতো? উল্টা কমে যেত না অ্যাকশন। এই কারণে যখন বডিতে ভাইরাস বা ব্যাকটেরিয়া আয় 37 থেকে এটা কত দিকে মুভ করা স্টার্ট করে 40 এর দিকে। এর মানে বডি এখন কি করতেছে? টেম্পারেচার বাড়াইছে মানে ব্যাকটেরিয়ার সাথে ফাইট করতেছে, এটা কয় ফিভার। এটা কি কয়? ফিভার। একটা জিনিস মোরলেস ক্লিয়ার যে যদি আমরা এনজাইম দেই এর প্রেজেন্সে অ্যাক্টিভেশন এনার্জি কি হয়? কমে, রেট অফ রিঅ্যাকশন বাড়ে। আর রেট অফ রিঅ্যাকশন কিসের অ্যাকচুয়ালি বোঝায়? রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট, রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট। factors affecting enzyme action. ফার্স্ট ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাকশনের মধ্যে আমরা প্রথমে টেম্পারেচার বা পিএইচ দেখতাম না, আমরা প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখি সাবস্ট্রেট। আমি সিম্পলি একটা জিনিস একবার রিকল করি, যদি এটা না করি হয়তো তুমি কানেক্ট করতে পারতো না টপিকটাতে শুরুতে। এই পুরোটা একটা এনজাইম, ক্লিয়ার? এটা কি একটা এনজাইম। এনজাইমের মধ্যে যদি সাবস্ট্রেট থাকে বাইন্ড করে সঙ্গে সঙ্গে কি প্রোডাক্ট হয়? প্রোডাক্ট ফর্ম মানে এটা একটা সাবস্ট্রেট। তুমি প্রথমে একটা সাবস্ট্রেট দিছো, আমি S1 দিয়ে ডিনোট করি। ফার্স্ট কি হয়? সাবস্ট্রেট এই যে জায়গাটা আছে এটা কয় অ্যাক্টিভ সাইট। এটার সাথে বাইন্ড করার পরে কি ফর্ম করো? প্রোডাক্ট। এটা একটা প্রোডাক্ট, এটার নাম আমি দিছি P1। বোঝা গেছে? একটা জিনিস যদি ভালো করে অবজার্ভ করি, এই এনজাইমের মধ্যে এই জায়গাটার মধ্যে সাবস্ট্রেট বাইন্ড করতেছে না, এই জায়গাটারে কোয়া হইতেছে অ্যাক্টিভ সাইট। তো বেসিক্যালি an active site is something where a part of enzyme where substrate binds. এনজাইমের ওই পার্ট যেই জায়গার মধ্যে সাবস্ট্রেট বাইন্ড করে এটারে কি কোয়া হয়? অ্যাক্টিভ সাইট। এখানে আমি যদি অবজার্ভ করি অ্যাক্টিভ সাইট কয়টা আছে? 3টা। যখন আমি একটা সাবস্ট্রেট দিছি প্রোডাক্ট একটা ফর্ম হয়েছে, আমি এখন একসাথে 2টা সাবস্ট্রেট দিছি, প্রোডাক্ট কয়টা ফর্ম হবে? এখন একসাথে 2টা প্রোডাক্ট ফর্ম হয়ে যাবে না? এটা আর একটা প্রোডাক্ট। আমি এখানে এখন একসাথে 3টা সাবস্ট্রেট দিছি, এখন আমি কি আরো বেশি প্রোডাক্ট পাবো না? 3টা প্রোডাক্ট পেয়ে যাবো। P3, এটা আরেকটা প্রোডাক্ট। ক্লিয়ার? এটা মানে প্রথমে যখন একটা সাবস্ট্রেট দিয়েছিলাম প্রোডাক্ট একটা এতে আসছিল, 2টা সাবস্ট্রেট দেওয়াতে 2টা প্রোডাক্ট, 3টা সাবস্ট্রেট মানে S1 প্লাস S2 প্লাস S3 দেওয়া প্রোডাক্টটা কটা এতে আসছিল? 3টা। মানে আমার এমন অ্যাপারেন্টলি ফিল হইতেছে যে যত বেশি সাবস্ট্রেট বাড়তেছে তত বেশি প্রোডাক্টও বাড়তেছে। এবার তুমি 4 নাম্বার সাবস্ট্রেট নিয়ে আয়ো। এখন কোনো অ্যাক্টিভ সাইট খালি আছে নাকি?
মানে এখন তুমি সাবস্ট্রেট বাড়াও প্রোডাক্ট কি বাড়বো নাকি না। আমি যদি এটা গ্রাফিক্যালি প্লট করতে যাই, সে আমি এই অ্যাক্সিসে রাখতেছি সাবস্ট্রেট, মানে এদিকে আমি কি বাড়াইতেছি সাবস্ট্রেট একটা দুইটা তিনটা চারটা এমনভাবে বাড়াই তুলছি। এদিকে আমি রাখতেছি ভেলোসিটি অফ রিঅ্যাকশন। ভেলোসিটি অফ রিঅ্যাকশনটা আমি লাস্ট ক্লাসে কি কইছিলাম, রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট। তো প্রথমে যখন সাবস্ট্রেট বাড়তে আসছিল, ভালো করে শোনো, প্রথমে যখন সাবস্ট্রেট বাড়তেছে প্রোডাক্টও বাড়তেছে, একটা টাইম পরে সাবস্ট্রেট যতই বাড়াও প্রোডাক্ট কি থাকবো, তিনটেই থাকবো না, কনস্ট্যান্ট, জিরো লাগবে না, কিন্তু প্রোডাক্ট তিনটা অলরেডি হইতেছি। তার মানে ইনিশিয়ালি যত বেশি সাবস্ট্রেট বাড়াইতেছি তত বেশি প্রোডাক্টও ফর্ম হইতেছে, একটা টাইম পরে এটা কি হয়ে গেছে কনস্ট্যান্ট। গ্রাফ বোঝা গেছে এমন কেন ড্র করা হইতেছে। এটলি যদি আমি সাবস্ট্রেটের সাথে ভেলোসিটির গ্রাফ ড্র করি, এই গ্রাফটাতে কি বোঝাইতেছে, এতগুলো অ্যাক্টিভ সাইট আছে, এতগুলা প্রোডাক্ট ফর্ম হইতেছে, বাট যে আমি একটা পয়েন্টে পৌঁছে গেছি আর ভেলোসিটি বাড়ে না, রিজন কি সাবস্ট্রেট ফিক্সড, মানে অ্যাক্টিভ সাইট ফিক্সড। এবার তুমি সাবস্ট্রেট আরো বাড়াও, অ্যাক্টিভ সাইট সবগুলা শেষ, আর প্রোডাক্ট ফর্ম হতো না এখানে। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস ভাবতো, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা আমি এমন করতে পারি দিস ইজ ভি ম্যাক্স, এটা আমি কি করতে পারি ভি ম্যাক্স। সামওয়্যার এটার অর্ধেক এখানে, আমি আইডিয়ালি কইতেছি না, সামওয়্যার এই জায়গার মধ্যে এটার থাকবো। আমি এই পয়েন্টটা এমন করতে পারি ভি ম্যাক্স বাই 2, বোঝা গেছে কথাটার মানে। এটা কি কইতাছে ভি ম্যাক্স, এটা কি কইতাছে ভি ম্যাক্স বাই 2। ভি ম্যাক্স বাই 2 তে যতটুকু সাবস্ট্রেট বাকি এটার নাম দেওয়া হয় কেএম। ভালো করে বুঝো এই জায়গাটা, আমি কইতাছি এটা একটা কার্ভ, এই কার্ভটা কার কার মধ্যে, এই কার্ভটা বিটুইন কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট অ্যান্ড ভেলোসিটি অফ রিঅ্যাকশন, এটার মধ্যে একটা কার্ভ প্লট করা হয়েছে। ঠিক আছে, একটু মানে খুব বেসিক লেভেলের একটু ম্যাথমেটিক্স লাগবে এখানে। তা আমি কইতেছি যদি এই পয়েন্টারে আমি ভিম্যাক্স ধরি, এই পয়েন্টারে এখানে ভিম্যাক্স আমি স্বাভাবিক এই অ্যাক্সিস এরকম, এটা কি ভেলোসিটির অ্যাক্সিস না, তো আমি এখানে কি নেব ভিম্যাক্স, এটা থেকে এটার এভারেজ আমি কি নিতে পারি ভিম্যাক্স বাই 2। তো সামওয়্যার এটার মেইন আমারে কি দিব ভিম্যাক্স বাই 2। ভিম্যাক্স বাই 2 তে যতটুক সাবস্ট্রেট প্রেজেন্ট এটার আমরা লিখি কেএম। কেএম এই কথাটার মানে মাইকেলিস কনস্ট্যান্ট, কে মানে কনস্ট্যান্ট, এম সায়েন্টিস্টের নামে ডিনোট করা হয়, মাইকেলিস কনস্ট্যান্ট। আমি একটা কোশ্চেন করি এখান থেকে শোনো, আমার আনসার দিবে এটার, ঠিক আছে। কেএম ইজ হাফ অফ ম্যাক্সিমাম ভেলোসিটি, ট্রু না ফলস? ফলস। কেএম ইজ হাফ অফ ভেলোসিটির অ্যাক্সিস তো এটা, কেএম কোন অ্যাক্সিস, সাবস্ট্রেটের অ্যাক্সিস না। প্রপার আনসার কি হইব বা প্রপার ডেফিনেশন কি হইব, কেএম ইজ দ্য কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট এট হাফ অফ ম্যাক্সিমাম ভেলোসিটি। বুঝা গেছে না দুইটা লাইনের মধ্যে ডিফারেন্স? প্রথমটাতে আমি কইতেছি যে কেএম ইজ হাফ অফ ম্যাক্সিমাম ভেলোসিটি, নো, হাফ অফ ম্যাক্সিমাম ভিএক্স বাই 2 লিখতেছি, ভিম্যাক্স বাই 2। হোয়াট ইজ কেএম? ভিম্যাক্স বাই 2 ভেলোসিটিতে সাবস্ট্রেট যতটুকু আছে এটা আমি কি লিখতেছি কেএম। বুঝা গেছে? তো সিম্পলি আমি এমন কইতেছি যে কেএম কি হয়, ইট ইজ কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট at v equal to vmax by 2, যখন ভেলোসিটির ভ্যালু কত হয় vmax by 2, এটাতে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটের কি কোয়া হইতাছে km। এই পার্টটাতে হোপফুলি অসুবিধা নাই। তোমরা যদি এমন একটা স্টেটমেন্ট দেওয়া থাকে যে km is vmax by 2, এটা কি হইব রং, এররলেস এর মধ্যে এই কোশ্চেনগুলো পাইবা, একটু ভালো বইলে একটু স্ট্যান্ডার্ড বইলে এই কেমিস্ট্রির মধ্যে পাইবা এই টাইপের কোশ্চেনগুলো যদি কারোর কাছে থাকে। এই গ্রাফটার থেকে আমি দুইটা জিনিস এখন বার করতে পারব, একটা ভিম্যাক্স কত, একটা ভিম্যাক্স বাই 2 কত। ভিম্যাক্স জানলে ভিম্যাক্স বাই 2, মানে তুমি সিম্পলি একটা জিনিস ভাবো, এই পয়েন্টের ভেলোসিটি তুমি বার করতে পারবা ভিম্যাক্স বাই 2, এই পয়েন্টের ভেলোসিটি কত ভিম্যাক্স বাই 2, এই পয়েন্টের ভেলোসিটিও ভিম্যাক্স বাই 2। আমি একটা পয়েন্ট নিছি এখানে, এটার ভেলোসিটি কিভাবে বার করব, আমি একটা পয়েন্ট
জায়গায় নিছি এই জায়গায়। আচ্ছা ফিজিক্সের ভাষায় এটারই তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কো হয়, ভেলোসিটি এট অ্যান ইনস্ট্যান্ট। মানে আমি সিম্পলি একটা জিনিস শিক্ষা গেছি, দেখো আমি একবার বেসিক জিনিসটা কইতেছি, সাবস্ট্রেট বাড়লে ভেলোসিটি বাড়ে, একটা টাইম পরে অ্যাক্টিভ সাইট শেষ হয়ে যায়, বাড়ার পরে কি হয়ে যাবে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের পয়েন্ট থেকে সবখানে কি থাকবো ভি ইকুয়াল টু ভি ম্যাক্স, এর নিচে এর হাফ এর মিন পজিশনে মানে অরিজিন টু ভি ম্যাক্সে আমি কি ধরতেছি ভি ইকুয়াল টু ভি ম্যাক্স বাই 2। আর আমি কইতেছি এতটুকু দিয়ে আমরা শিক্ষা গেছি, আমি কইতেছি ভি এট এনি ইনস্ট্যান্ট এখানে বার করুম এখানে বার করুম, এটা তো না ভি ম্যাক্স হইব না ভি ম্যাক্স বাই 2 হইব, এখানে আমি কিভাবে বার করুম যে কোনো ইনস্ট্যান্ট থেকে, যে কোনো ইনস্ট্যান্টে তোমার বার করতে কইছে। এই কেসে একটা স্পেশাল ফর্মুলা লাগবে বার করতে গেলে, এটার এখানে কি লাগবে একটা আমার আলাদা ফর্মুলা লাগবে। ফর্মুলাটা কি হয় আমি এই স্লাইডে আবার আইতেছি, যদি লেখা না হয় একটু দেখা নাও। এটা ভি এট এনি ইনস্ট্যান্ট আমরা এমন ভাবে লিখি ভি ইকুয়াল টু ভি ম্যাক্স ইন্টু এস বাই কে এম প্লাস এস। ক্লিয়ার? আমি একবার আগেরটাতে যাইতেছি, এদিকে একবার দেখা নাও। আগেরটাতে আমি যাইতেছি, আমি কি জানি এখন Vmax বাই 2 তে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন রে কি কোয়া হয় Km কোয়া হয়। আমি কিন্তু এখন V ইনস্ট্যান্টেনিয়াস বার করতে, যে কোনো ইনস্ট্যান্টে আমার ভেলোসিটি জানতে লাগে, একটা রিঅ্যাকশন চলছে, আমি র্যান্ডমলি কইলাম এখন ভেলোসিটি কত বার করো, এখানে ফর্মুলা আমার কাছে কি আইবো V at any instant is Vmax into S by Km plus S। এখান থেকে এখন আমি দুইটা জিনিস দেখুন, এক তো আমি তোমার শুরুতে কি কইছি Km কি হয় মনে করে দেখো তো, Km is concentration of substrate যখন V equal to Vmax by 2 হয়। এই কথাটার মানে দেখো বুঝতে পারো এই জায়গাটারে, এই কথাটার মানে এমন হওয়া উচিত যদি আমি এখানে V equal to Vmax by 2 নেই, ভালো করে শোন, যদি আমি V equal to Vmax by 2 নেই তাহলে Km equal to S হওয়া উচিত। বুঝা গেছে নি কথার মানে? আরেকবার শোনো কথাটারে, মাইনিউট অবজারভেশন। আমি কইতেছি আমার ডেফিনেশন কি কয়, প্রুফ এখন আমি কইছি না, আমি কইছি হোয়াট ইজ Km, Km ইজ কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট এট V equal to Vmax by 2 যখন ভেলোসিটি হাফ অফ ম্যাক্সিমাম ভেলোসিটি হয়, এই পজিশনে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন রে কি কোয়া হইতাছে Km সাবস্ট্রেটের অ্যাক্সিসের মধ্যে। তার মানে আমি যদি এই ফর্মুলাতে V এর ভ্যালু Vmax by 2 নেই, Km আর S সমান সমান হওয়া উচিত, Km ইকুয়াল টু S হওয়া উচিত। আগে আমি দেখি আয় কিনা। তুমি এখানে কি নিতেছো সে এখানে V ইকুয়াল টু আমি নিতেছি Vmax by 2। এখান থেকে আমি কয়েকটা জিনিস দেখুম এখান থেকে। এই কেসে যদি V ইকুয়াল টু Vmax by 2 নেই, আমার এই ইকুয়েশনে বয়লে কি হবে দেখো তো, Vmax by 2 ইকুয়াল টু Vmax into S by Km plus S। এমন আইব, এখান থেকে সিম্পলিফাই করো না, এটা দেখো না কি আয়, Km ইকুয়াল টু এখান থেকে বার করতে কত আয়, নিচে বার করে এখান থেকে Km কত আয়, এটার এদিকে নিয়ে আয়, Km plus S equal to Vmax into S by Vmax by 2 এমন হইতেছে না? Vmax Vmax কাটতেছে, এই টুটা উপরে যাব, দেখো তো কি লিখতে পারি, Km plus S equal to Vmax Vmax কাটছে, নিচে টুটা উপরে যাওয়ার পরে কত হইতেছে 2S। Km equal এটা ঠিক কইছিলাম, যদি আমি V equal to Vmax by 2 নেই, Km কিসের সমান আইব আইছে, যেটা আমি এতক্ষণ স্টেটমেন্ট ফর্মে কইছি, এটা ম্যাথমেটিক্যাল প্রুফ পাইছো। ক্লিয়ার? এটা আরেকটা জিনিস এখান থেকে তোমার কাছে ক্লিয়ার নেই, এটা V S, ভালো করে দেখ, এখানের V এখানের S, এর মধ্যে যখন আমি কার্ভ প্লট করি,
ভি আর এস এর মধ্যে কার্ভটা এমন হয়, এমন হয় না? আচ্ছা এটা কি স্ট্রেট লাইন নাকি? না, এটা স্ট্রেট লাইন তো না। একটা জিনিস তুমি ভাবো, এই যে ইকুয়েশনটা আছে এটার আমি এমন লিখতে পারিনি, দেখো 1/v ইকুয়াল টু কে, বোর্ডের দিকে দেখানো আগে তারপরে লেখো, কে এম প্লাস এস বাই ভি ম্যাক্স ইন্টু এস। এমন লেখা যায় এটারে, অসুবিধা নেই এটা লিখলে। আচ্ছা এখান থেকে এমন লেখা যায় 1/v ইকুয়াল টু কে এম বাই ভি ম্যাক্স ইন্টু এস প্লাস এস বাই ভি ম্যাক্স ইন্টু এস, এমনও লেখা যায়। আচ্ছা এখান থেকে এমনও পাওয়া যায় 1/v ইকুয়াল টু কে এম বাই ভি ম্যাক্স ইন্টু 1/s। আমি এটা আলাদা আলাদা লিখছি, প্লাস এখানে এস এস ক্যান্সেল হয় না, কি বাকি থাকতেছে 1/v ম্যাক্স। এটা অনেকটা y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে আছে, ভালো করে দেখো, এটা y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে আছে। আমি যদি এটারে কার্ভে প্লট করি, y এটা কি y অ্যাক্সিস না, y এ কত হইতেছে 1/v, x কত হইতেছে 1/s, c মানে কি হয় y ইন্টারসেপ্ট না। আচ্ছা y ইকুয়াল টু mx প্লাস c কিসের ইকুয়েশন? স্ট্রেট লাইন। এটার কার্ভটা একটা স্ট্রেট লাইন হবে এমন, এটার কার্ভটা কি হইতেছে স্ট্রেট লাইন হইতেছে না। আচ্ছা y ইন্টারসেপ্ট কোন জায়গাটা? এই যে এই জায়গাটা, এই y ইন্টারসেপ্টে ভ্যালু কত? y ইন্টারসেপ্ট মানে কত 1/, m রে কি কোয়া হয়? m রে স্লোপ। স্লোপ মানে এটা যদি থিটা হয় tan থিটা ইকুয়াল টু স্লোপ কত হইতেছে কে এম বাই ভি ম্যাক্স। একটা জিনিস ভাব, আমি যদি ভি এস কার্ভ প্লট করতাম কেমন হইতো? আমি যদি 1/b 1/s কার্ভ প্লট করি কি হয়? স্ট্রেট লাইন, কারণ y ইকুয়াল টু mx প্লাস c ফর ম্যাবরন ইকুয়েশন। এই যে এটা, এটার নাম লিনওয়েভার ডাবল রেসিপ্রোকাল প্লট। আমি যদি সিলেবাসের পয়েন্ট অফ ভিউতে ভাবি, শুনে নাও এতটুক এনাফ। আমি যদি পুরোটা সিলেবাসের পয়েন্ট অফ ভিউতে ভাবি এতটুক এনাফ। এটা জানলে তোমার এক্সট্রা বেনিফিট কি, ওখান থেকে কোশ্চেন করতে অনেক বেশি ইজি লাগবে। তোমার মাথার মধ্যে সব কিছু ক্লিয়ার। ভিএস কার্ভ এমন হয় 1/b 1/s নিলে স্ট্রেট লাইন হয়। যদি এটারে মনে রাখতে পারো তোমার বেনিফিট হইব এক্সট্রা, কোশ্চেন করতে অনেক ইজি লাগবে এখান থেকে। দুইটা ভেরিয়েশন পাওয়া গেছে, কি কি হইতে পারে? এটা হচ্ছে কিভাবে সাব করে একটা ভিএস কার্ভ ফর্মে দেখছি যেটা সিলেবাসে আছে, আর একটা আমি এটা রেসিপ্রোকাল নিয়ে স্ট্রেট লাইনে কনভার্ট করে দিছি। এটাতে খুব বেশি প্রবলেম হইতেছে না তো এটা বুঝতে? এমন তো না যে খুব বেশি আউটপুট লাগতেছে, রিলেট করতে বেসিক স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাথে কনভার্ট করা এটারে। নেক্সট দেখো, আমি একটু এনজাইম অ্যাকশন থেকে বাইরে আই, ঠিক আছে? তাহলে আরেকটু বেটার বুঝবা। কোনো একটা কার্ভ যেটা স্ট্রেট লাইন ইকুয়েশনে নাই, এটারে স্ট্রেট লাইন ইকুয়েশনে কনভার্ট করার একটা প্রসেস আমি কি দেখছি? রেসিপ্রোকাল নিয়ে নিয়েছি। যদি এমন টাইপের ইকুয়েশন থাকে, দেখ এমন টাইপের ইকুয়েশন মানে যারা একটু ম্যাথমেটিক্স বুঝো, নিচে প্লাস উপরে মাল্টিপ্লিকেশন, তুমি এটা রেসিপ্রোকাল করে দাও, তারপরে আলাদা আলাদা করে নিকালাম, আয় পড়বো y ইকুয়াল টু mx প্লাস c তে। আমি আরেকটা প্রসেস দেখি, অন্য একটা ডিফারেন্ট সিনারিও। মনে করো আমরা এনজাইম অ্যাকশন পড়তেছি না, আমরা একটা পুরা সেপারেট টপিক পড়তেছি, ঠিক আছে? এটা লেখা নেই,
জাস্ট এটা তোমার একটা ইনফরমেশনের মতো, এইসব জিনিস স্ক্যান করানো হয়, চাই তুমি একটু ডাইভার্সিফাই করতে পারো থট প্রসেস, বাট তোমার কোশ্চেন তো রিলেভেন্টই থাকবো, যতটুকু এনসিআরটিতে আছে রিলেভেন্ট কোশ্চেনই থাকবো, মানে কোশ্চেন সব তোমার এই জায়গাতেই শেষ, এই পার্টটা এক্সট্রা একটু তুমি নিজের থিঙ্কিং স্কিলগুলোর। আমি পুরাপুরি কইতেছি যে এনজাইমের বাইরে একটা আমি টপিক দেখি, টপিকটা হইতেছে গ্রোথ রেট। টপিকটার নাম গ্রোথ রেট। আচ্ছা তোমরা টেনে থাকতে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন কিছু তো পড়ছো, এপিজিপি কি হয়, তোমরা ইসে পড়ছো ডাইমেনশন, ফিজিক্সে ডাইমেনশন পড়ছো। আচ্ছা কমনলি ইউজ তিনটা ডাইমেনশন কি হয়, এমএলটি সবচেয়ে কমনলি ইউজ করা হয় কোনটা, এই তিনটা ইউজ করা হয় রেগুলার লাইফে, আমি থিওরিটিক্যাল কোয়েশ্চেন করতে না, 7টা ডাইমেনশন হয়, আমি বেসিক কইতেছি কমনলি আমরা এই তিনটা ইউজ করি। আমার একটা কোয়েশ্চেন ভাবো, একটা প্ল্যান্টের মধ্যে সাইজ মেজার করতে গেছে বা গ্রোথ মেজার করতে গেছে, ঠিক আছে, প্ল্যান্টের কতটুকু গ্রোথ হয়েছে এটা মেজার করো, একটা তুমি কীভাবে মেজার করতে পারো, সে স্টেমের লেন্থ কতটুকু বাড়ছে, বোঝা গেছে, একটা প্ল্যান্টের স্টেমের লেন্থ কতটুকু বাড়ে এটা তুমি কিসে মেজার করবে, সিম্পল লেন্থ মেজার করে দাও। এবার মনে করো একটা লিফের লেন্থ মেজার করার থেকে বেশি ইজি সারফেস এরিয়া মেজার করা, যদি আমি সারফেস এরিয়া মেজার করতে পারি এটা আরো মোর অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট হইব। ফ্রুট তার কি মেজার করবা, ভলিউম, ফ্রুটের ক্ষেত্রে কি মেজার করতে পারি, ভলিউম। এদিকে দেখো, এটা একটা প্ল্যান্ট, আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল ডায়াগ্রাম দিয়ে সেটা বুঝাই। এই কেসে স্টেমটার লেন্থ কতটুকু, এতটুকু, এখান থেকে এখানে এই যে স্টেমটা আছে এটার লেন্থ কি হয়, বাড়ে, মানে আমি একটা কেস কি করতে পারি, আমি গ্রোথ মেজার করতেছি, ভালো করে শোনো, গ্রোথ মেজার করতেছি প্ল্যান্টের মধ্যে, যদি একটা আমি প্ল্যান্টের গ্রোথ মেজার করি আমার কাছে কি কি প্যারামিটার হতে পারে, ফার্স্ট লেংথ, কার আমি লেংথ মেজার করতে পারি, লেংথ অফ স্টেম, সেকেন্ড আমি কি মেজার করতে পারি, লিফ, মনে করো এই লিফটার সারফেস এরিয়া 5 সেন্টিমিটার স্কোয়ার, এটার সারফেস এরিয়া 10 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে সেকেন্ড আমার একটা প্যারামিটার কি হতে পারে, সারফেস এরিয়া। থার্ড, এটা একটা ফ্রুট, এই ফ্রুটটার মধ্যে আমি কি মেজার করতেছি, ভলিউম, ফ্রুটের ক্ষেত্রে মোর অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট কি, ভলিউম। আরেকটা কেস কি হতে পারে, ভলিউম ইনক্রিজ করে, মানে আমি ভলিউম মেজার করতে পারি। ফোর্থ, তুমি মনে করো ফ্রুট, এই যে এই ফ্রুটটা আছে, তুমি এটা আরেকভাবেও গ্রোথ মেজার করতে পারো, ওয়েট মেজার করে নাও নর্মাল, 1 কেজি ফ্রুট নিছো, 2 কেজি ফ্রুট নিছো, বাস তুমি এই ফ্রুটটা, এই যে এটার তুমি এই ফ্রুটটার ওয়েট মেজার করলে, ইনিশিয়ালি এটার ওয়েট আছিল সে 100 গ্রাম, সে একদম ম্যাচিওর্ড অবস্থা এটার ওয়েট হয়ে গেছে 400 গ্রাম, গ্রোথ কত হয়েছে, 300 গ্রামের। আমার যেখান থেকে অবজার্ভ করা স্টার্ট করছি ওইখান থেকে কত ঢুকেছে, 300 গ্রামের, মানে 100 থেকে আমি অবজার্ভ করতেছিলাম, গ্রোথ কত, মানে আমি মাস দিয়ে সেটাও গ্রোথ চেক করতে পারি। তাহলে এই যে মাস দিয়ে সেটা গ্রোথ চেক করা হয় এটাকে কোয়া হয় ফ্রেশ ওয়েট। এবার আমি এটার ওয়েট কত করেছিলাম, 500 গ্রাম না, তুমি ভাবো এই 500 গ্রামের মধ্যে 200 গ্রাম তো জলও থাকতে পারে, এই 500 গ্রামের মধ্যে 500 গ্রামের তো ফ্রুটের ওয়েট না, 200 গ্রাম তো এটার মধ্যে জলও থাকতে পারে, ওয়াটারের ওয়েট হতে পারে। যদি এখান থেকে আমি ওয়াটার রিমুভ করে দিই তখন এটার কয় ড্রাই ওয়েট, তখন এটার নাম কি হয়, ড্রাই ওয়েট। মানে ফিফথ প্যারামিটার আমার কাছে একটা হতে পারে ড্রাই ওয়েট। এবার হোয়াট ইজ ড্রাই ওয়েট, যে সিম্পলি যে ফ্রেশ ওয়েট আইছে এটার থেকে তুমি ওয়াটার মাইনাস করে দাও। ফ্রুটের মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট কোনটা, ড্রাই ওয়েট না, কারণ ফ্রেশ ওয়েটে আমি ওয়াটারের মেজারমেন্টও করতেছি, মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট কোনটা হইব, ড্রাই ওয়েট। এবার আমি কেন শুরুতে গেছিলাম ডাইমেনশন পড়ছি, তিনটা কমনলি ইউজ ডাইমেনশন কি হয়, এমএলটি,
প্রথম এল এর পাওয়ার নাও 1 কি পাইছো, এল এর পাওয়ার নাও 2 কি পাইছো, সারফেস এরিয়া, এল এর পাওয়ার নাও 3 কি পাইছো, এল এর পার্ট শেষ। এম কি মেজার করতে পারো, ফ্রেশ ওয়েট, ড্রাই ওয়েট। এম মানে কি, মাস মেজার করতেছি। আরেকটা কি আছে এখনো, এম হয়ে গেছে, এল হয়ে গেছে, আর কি হতে পারে, টি কোনো সময় গ্রোথ মেজার করে না। টি কি মেজার করে, গ্রোথ রেট। একটা ফ্রুট আজকে 10 সেন্টিমিটার আসিল, তো আজকে 10 কেজি আসিল, কালকে 20 কেজি হয়েছে, এটা গ্রোথ। কি মেজার করছি, মাস। আরেকটা আমি কইতেছি, একটা ফ্রুট 2 কেজি করে পার ডে বাড়ে, আগে আজকে 10 কেজি আছে, 5 দিন পরে কত হইব, 20 কেজি হইব, এটা কি গ্রোথ রেট না। 2 কেজি পার ডে, ডে মানে কি পড়ছে, টাইম। টাইম কি গ্রোথ মেজার করতেছে নাকি না, টাইম গ্রোথ রেট মেজার করে। ডিফারেন্স বোঝা গেছে। তিনটা ডাইমেনশন আছিল ফিজিক্সে, এম এল টি। এম মাস মেজার করে, মানে ফ্রেশ ওয়েট, ড্রাই ওয়েট। এল মানে কি, লেংথ। লেংথ, সারফেস এরিয়া, ভলিউম। L1 L2 L3, পাওয়ার তুমি যত নিবা। L1 মানে L টু দি পাওয়ার 1, L স্কোয়ার, L কিউব। লেংথ, সারফেস এরিয়া, ভলিউম। টি কোনো সময় গ্রোথ মেজার করে, এটা কি মেজার করে, গ্রোথ রেট। কিছুটা আইডিয়া হয়েছে, ডিফারেন্স পাওয়া গেছে। এগুলো বইয়ে পাইতা না, বুঝার হলে এক্ষণে বুঝা নাও। বইয়ের মধ্যে এটা ডিরেক্ট থিওরির মতো লেখা, অন্য চ্যাপ্টারে, বাট ফিজিক্সের সাথে রিলেট করতে পারলে ভুলবা দেরিতে, ভুলতাই না অ্যাকচুয়ালি, এগুলো বেসিক জিনিস ফিজিক্সের মধ্যে। তার মানে আমি গ্রোথ এই দুইটার রেসপেক্টে চেক করতে পারি। একটা প্ল্যান্টের কোনো একটা পার্টের গ্রোথ আমি এই দুইটার রেসপেক্টে চেক করতে পারি। আর যদি আমি টি এর সঙ্গে ইনক্লুড করি, আমি কি পেয়ে যাই, গ্রোথ রেট। যদি আমি টি রে ইনক্লুড করি, আমি কি পেয়ে যাই, গ্রোথ রেট। আচ্ছা, লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার একটা জিনিস আমি কইছিলাম, নাম্বার অফ সেল বাড়ারও গ্রোথ কোয়া হয়। আমরা সেল ডিভিশন পড়ছি, একটা সেল থেকে দুইটা সেল হওয়া মানেও কি কোয়া হয়, গ্রোথই কোয়া হয়। ইনক্রিজ ইন সাইজ অর ইনক্রিজ ইন নাম্বার, ইনক্রিজ ইন নাম্বার অফ সেলস অথবা ইনক্রিজ ইন সাইজ, দুইটার এটা কি টুইন ক্যারেক্টারস অফ গ্রোথ কোয়া হয়। এখান থেকে আমি কইতাছি গ্রোথ দুই রকমের হতে পারে। কনক্লুশন হচ্ছে গ্রোথ দুই রকমের হতে পারে। কি কি? ফার্স্ট একটা টাইপ হইতাছে অ্যারিথমেটিক। আমি এপিজিপি কইছিলাম একটু শুরুতে। এক টাইপের গ্রোথ আমি কইতাছি অ্যারিথমেটিক, ভালো করে শুনে নাও এই জায়গাটাতে। অ্যারিথমেটিক গ্রোথ মানে সিম্পলি এখানে গ্রোথ না, রাদার আমার আরো স্পেসিফিক বেটার হইব এমন টার্ম ইউজ করলে গ্রোথ রেট। অ্যারিথমেটিক গ্রোথ রেট, এটার মানে কিছুটা কি হয় দেখো। কম্পেয়ার করুম আমি এটারে সেকেন্ড টাইপের গ্রোথ রেটের সাথে, যেটার নাম জিওমেট্রিক গ্রোথ রেট। অ্যারিথমেটিক গ্রোথ রেট এটা কি হয়, সে এটা একটা সেল, ঠিক আছে, একটা সেল ডিভাইড করার পরে দুইটা সেল বানায়, ঠিক আছে। এই একটা সেল ডিফারেন্সিয়েট হয়ে যায় আর ডিভাইড করে না, এটা ডিভাইড করার পরে দুইটা সেল বানায়। ক্লিয়ার? এর মধ্যে মনে করো এটা ডিফারেন্সিয়েট হয়ে যায় আর ডিভাইড করে না, এটা আবার কয়টা বানাইতেছে, দুইটা। মানে ভালো করে শোন, এখানে একটা সেল আছিল, একটার থেকে কটা হয়েছে, দুইটা, দুইটার থেকে কটা হয়েছে, একটা, দুইটা, তিনটা, কারণ এটা তো আর ডিভাইড করতো না। তিনটার থেকে কটা হইব, চারটা হইব। মানে প্রথমে একটা সেল আছিল, এটার থেকে কয়টা সেল হইব, দুইটা, দুইটার থেকে কয়টা সেল হইব, তিনটা, চারটা, এমন একটা একটা করে বাড়তে থাকবো না। ওয়ারেস আমি এক রকমের সেল ডিভিশন যেটা অলরেডি জানি, এটা হচ্ছে একটা সেল ডিভাইড করার পরে দুইটা সেল বানায়, এই দুইটা ডিভাইড করার পরে চারটা বানায়, এই চারটা ডিভাইড করার পরে কয়টা সেল হইব, আটটা সেল হইব। তার মানে আরেক রকমের গ্রোথ যেটা আমি জানি, এটার মধ্যে সেল জিওমেট্রিক্যালি বাড়তে থাকে। এবার এটা জিওমেট্রিক গ্রোথ, এটা অ্যারিথমেটিক গ্রোথ এমন কেন নাম দেওয়া হয়েছে, এটারে কয় হইতাছে অ্যারিথমেটিক গ্রোথ, এটারে কয় হইতাছে জিওমেট্রিক গ্রোথ। রিজন, এটা মাইনাস এটা কত হয় 1, এদিকে দেখো 2 - 1 কত হয় 1, 3 - 2 2, সরি 3 - 2 1, 4 - 3 1, এটা এপিতে আছে না, এখানে আয়ো 2 - 1/1 কত হয়, 4 - 2/2 কত হয়, 8 - 4/4 কত হয়,
এটাতে জিওমেট্রিক প্রোগ্রেশন কোয়া হয়। এখান থেকে একটার নাম দেওয়া হয়েছে অ্যারিথমেটিক গ্রোথ, আর একটারে কোয়া হয়েছে জিওমেট্রিক গ্রোথ। এটার যে নাম্বার অফ সেল থাকে এগুলো এপিতে থাকে, এগুলো কিসে থাকে, জিপিতে থাকে। এখান থেকে নাম কি দেওয়া হয়েছে, অ্যারিথমেটিক গ্রোথ অ্যান্ড জিওমেট্রিক গ্রোথ। এখানে মনে করো গ্রাফটা দেখা নাও, এই কার্ভটা আমরা জেনারেলি প্লট করি অ্যারিথমেটিক গ্রোথ, ভালো করে শুনে নে, এটা আমরা প্লট করি ফর লেংথ। এটা কিসের লিগে মনে করো, এখানে দেখো ফর লেংথ আমরা জেনারেলি কোনটা প্লট করি, অ্যারিথমেটিক গ্রোথ। ফর মাস আমরা জেনারেলি প্লট করি জিওমেট্রিক। এক্সেপশন আছে কিন্তু আমি যে এক্সেপশনে যাইতেছি না এখন, আমরা পরে এই চ্যাপ্টার ডিটেইলে যখন যাবো তখন পড়ুন। এখানে পাবো একটার থেকে দুইটা, দুইটার থেকে চারটা আছে, বাড়তেছে না এখানে। তুমি আরো সুন্দর একটা এক্সাম্পল নিয়ে এটা ভাবতে পারো যদি যায় মাথাতে। আমি আজকের থেকে একটা প্ল্যান্টের কোনো একটা পার্ট সে স্টেমের হাইট চেক করা স্টার্ট করছি, আজকে একটা, কালকে একটা, পরশু একটা, মনে করে বাড়তেছে একটা একটা করে। সেটা আমি আজকের থেকে স্টার্ট করছি, এটার আমি ধরি L0। L0 কথাটার মানে কি, টি ইকুয়াল টু জিরোতে, মানে আমি যেখান থেকে অবজার্ভ করা স্টার্ট করছি, নট নেসেসারি আমি জিরোর থেকে অবজার্ভ করবো, বাড়তেই না দেখতে। একটা সিডের থেকে, সিড জার্মিনেশন শুনছো, এদিকে দেখো তো, এটা একটা সিড, এটার থেকে এই প্লিওমিউলার রেডিক্যাল ব্যারিয়ার জার্মিনেশন কয়, এগুলো সব মাটির নিচে হইতেছে না, তো তুমি অরিজিন তো দেখতেই না কবে থেকে লেংথ বাড়া শুরু হয়েছে। আমি আজকের থেকে দেখতেছি, এটা আমি কইছি টি ইকুয়াল টু জিরো, এখানে আমি কইতেছি LT, টি মানে টি ইকুয়াল টু টি, যেদিন আমি দেখা শেষ করছি। এটা স্ট্রেট লাইন, তো এটার ইকুয়েশনটা এমন লেখে LT ইকুয়াল টু L0 প্লাস RT। ভালো করে শোনো, এটা আমি একটা এক্সাম্পল দিব, এটা দিয়ে বুঝতে লাগবে। এটা আমি একটা এক্সাম্পল দিতেছি, বুঝো। একটা প্ল্যান্ট আমি আজকের থেকে দেখা স্টার্ট করছি 10th ডে থেকে। আজকে টি ইকুয়াল টু 0 মানে 10th ডে, টি ইকুয়াল টু টি মানে 20th ডে। এটা বা অন্যরকম ভাবে পাবো, L0 10 সেন্টিমিটার, LT 20 সেন্টিমিটার, লেংথটা যেটা নিয়েছি এটা টেডেই ভাবি। আজকে আমি যখন প্ল্যান্টারে দেখা স্টার্ট করছি, ঠিক আছে, এটার হাইট কত আসছিল 10 সেন্টিমিটার। আমি যেদিন স্টপ করছি ওই দিন কত হয়েছে 20 সেন্টিমিটার। সে মাঝখানে 5 ডেজ গেছে, পার ডে কত করে গ্রোথ হয়েছে, 2 সেন্টিমিটার করে পার ডে। কত করে গ্রোথ হয়েছে, 2 সেন্টিমিটার করে পার ডে গ্রোথ হয়েছে। তার মানে আমি করতে পারি 2 সেন্টিমিটার করে পার ডে গ্রোথ হয়েছে। এই যে 2 সেন্টিমিটার পার এটারে কয় হইতাছে আর, এটা কি গ্রোথ রেট কয় না সহজ ভাষায়, এটারে কয় হইতাছে টি, কত দিন, 5 দিন। LT ইকুয়াল টু L0 প্লাস RT, এবার বোঝা গেছে কথাটার মানে। L ইনিশিয়াল এটা, L ফাইনাল এটা, T মানে টাইম, কতদিন বা কত ডিউরেশন, আর মানে রেট অফ গ্রোথ। এবার বোঝা গেছে গ্রোথ কার্ভটা মানে কি হয়। এখানে একটা জিনিস ভাবো, এটাও তো এই ইকুয়েশন ফর্মে আছে না, y ইকুয়াল টু mx প্লাস c, এই কারণে তো স্ট্রেট লাইন আছে এটা। y ইকুয়াল টু mx প্লাস c কার ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশন না। আচ্ছা এখানে স্লোপ কত, r, m রে কি কয়, স্লোপ কয় না, স্লোপ কত হইতাছে এখানে r, মানে এখানে থিটা ইকুয়াল টু কত হইব r, tan থিটা ইকুয়াল টু কত হইব, সরি tan থিটা ইকুয়াল টু কত হইব r। এখানে ভালো করে দেখো, আমি পুরোটা লেখার টাইম তোকে দেখে নেই ওই জায়গাটারে, কারণ এখান থেকে একটা কোশ্চেন দিব এখন করতে। এখানে গ্রোথ রেট, এটা আমরা দেখি মাসের রেসপেক্ট, আগেরটা কিসের লিখে লিখতাম, লেংথের লিখা না, অ্যারিথমেটিক গ্রোথ। জিওমেট্রিক গ্রোথ আমরা মাসের রেসপেক্টে দেখি, মাস আমি ওয়েট দিয়ে লিখতেছি। সেম এটা অরিজিন থেকে অবজার্ভ করা যেতে পারে। এখানে আমি লিখতেছি ওয়েট ইনিশিয়াল W0, মানে W0 মানে কি, টি ইকুয়াল টু 0 তে ওয়েট কত, ওয়েট এট এ টাইম টি, মানে টি ইকুয়াল টু টি তে ওয়েট কত পাইছি। এটার ইকুয়েশন কিছুটা এমন হয়, W এট টাইম টি ইকুয়াল টু W0 ইন্টু e টু দি পাওয়ার RT। এই মানে বুঝো তো এক্সপোনেন্ট, আর ন্যাচারাল লগের বেসও কোয়া এটারে, লগের বেস কি হইতে পারে ই, অথবা লগের বেস কি হইতে পারে 10, এটার ন্যাচারাল লগ কোয়া হয়, ন্যাচারাল লগের বেস কি হয় ই হয়। আচ্ছা এটার ইকুয়েশন আর এটার ইকুয়েশন কি সেম নাকি না,
এটা y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে আছে, এই কারণে স্ট্রেট লাইন আঁকতাম। এটা কি y ইকুয়াল টু mx প্লাস c আসেনি কি? নো। কার্ভ কি স্ট্রেট লাইন আসেনি কি? নো। বোঝা গেছে? আমি একটু আগে একটা এমন সেম টাইপের কার্ভ দেখছিলাম, যেটার মধ্যে আমি দেখছিলাম মনে করো v ইকুয়াল টু v max ইন্টু s বাই কে এম প্লাস এস। এক তো আমি এটারে কি করতে পারতাম, রেসিপ্রোকাল করতাম, স্ট্রেট লাইনে কনভার্ট করে দিতে পারতাম। এখানে তুমি এটা করতে পারবা নাকি? নো। বাট তারপরও আমি কইতাছি এটারে এখন স্ট্রেট লাইনে কনভার্ট করো। কিভাবে করবা? এই ইকুয়েশনটারে স্ট্রেট লাইন ফর্মে কনভার্ট করে একটা স্ট্রেট লাইন কার্ভ বানাও। কিভাবে বানাইতে পারবে এটার কথা? আগেরটা দিয়ে তো হইতো না, তো রুক্ত শিও রেসিপ্রোকাল নিয়ে এখানে কোনো লাভ হইতো না। আগেরটার মধ্যে রেসিপ্রোকাল নিয়ে কেন লাভ হয়েছিল দেখো তো, v ইকুয়াল টু ভি ম্যাক্স ইন্টু এস বাই কে এম প্লাস এস। প্লাস ছিল, উল্টাই দিলে কে এম আলাদা হয়ে, এই কারণে আগেরটার মধ্যে আমি রেসিপ্রোকাল নিয়ে তো মিলাই নিয়েছিলাম। এখন আমার কোশ্চেন হইতেছে এই যে এটারে স্ট্রেট লাইনে বানাইতে লাগবো, এটা আমি কি করতে পারি? গেছি বুদ্ধি লাগাও, এমন না যে কেউ পারতো না, এটা এত মানে আউট অফ টপিক না। কিছু ফিজিক্স অঙ্ক তো জানো, এটা বায়োলজির কোশ্চেনই না। যেটি আইতেছে মাথায় কস না, কি করা যেতে পারে? না কেমনে অ্যাড করবে? করো না, করার পরে কোনো না আইতো না তো, তারপরে আইতো না। তুমি প্লাস সাইন কিভাবে মাঝখানে নিয়ে আইবা? কোনো একটা সেম কোয়ান্টিটি দিয়ে বোথ সাইডে ডিভাইড করার পরে মাঝখানে কি প্লাস আইবো নাকি? প্লাস না এলে তো স্ট্রেট লাইন ইকুয়েশন আইতোই না। কোনো একখান থেকে একটা কারেক্ট আনসার তো আইছিল। দুই ওদিকে লগ নিয়ে নাও, সিম্পলি দুই ওদিকে লগ নিয়ে নাও। যদি ইকুয়াল টু ln w0 প্লাস ln e টু দি পাওয়ার rt, এই আইব। এখান থেকে কেমন করতে পারো, ln wt ইকুয়াল টু ln w0 ln e টু দি পাওয়ার rt কত হয়? তোমরা পুরো ব্যাচে কেউ লগারিদম পারো না নাকি? ln e টু দি পাওয়ার rt 0 কই বস্তু তুমি লগারিদম? rtl ডাইরেক্ট কি আইব? rt আইব না? ln e টু দি পাওয়ার এনিথিং কি আইব? যেটা থাকবে এটাই কি আইব? rt আইব। এবার একটা জিনিস ভাবো, এটা আছে y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে, আবার m কি আইতাছে? স্লোপই আইতাছে না? আর এই যে m স্লোপ, এটা কি আইতাছে? গ্রোথ রেটই। এখন যদি আমার এই কার্ভটা প্লট করতে কয়, এদিকে দেখ, এখন যদি আমার এটার কার্ভ প্লট করতে কয়, স্ট্রেট লাইন আইব। স্ট্রেট লাইন y কত? ln wt, x কত? t, c কত? c মানে কি? y ইন্টারসেপ্ট না ln w0। এই যে এটা কি আইব? ln w0 আর tan থিটা কত আইতাছে এখানে? এখানে কি বায়োলজি লাগে নাকি? অ্যাসপিরেন্ট প্রিপারেশন নিতেছো এন্ট্রান্সে, লজ্জাও লাগে না? কেউ লগারিদম পারো না? এটার লিগে সিলেবাসের ব্লেম করে না। দেখো আমিও সিবিএসসি ব্যাকগ্রাউন্ডেরই, সিলেবাসের ব্লেম করবা না। লগারিদম করা তোমার নিজের দায়িত্ব ছিল। ফিজিক্স কিভাবে করো তাহলে? কই থেকে ফিজিক্সে স্কোর আইব? বোর্ডসের মধ্যে আলাদা আলাদা ডিভিশন ক্রিয়েট করতেছো, নিজের দায়িত্ব নিয়ে সেটা করা যায় না? বেসিক লগারিদম 4-5টা লেকচার কোনো একখান থেকে বাইর করে ইউটিউব থেকে দেখা নাও। ভালো ভালো কোয়েশ্চেন করতে আটকা যাবে ফিজিক্সের, মানে সেই কোয়েশ্চেনটা লগ লাগায় 2 লাইন হয়ে যায়, তুমি এটা শুধু ঘুরাইবে এটা নিয়ে সেটা।
এই যে আমি গ্রোথ রেটের মধ্যে আইছি এনজাইম থেকে হঠাৎ করে কেন আইছি, আমি তোমার কি দেখাতে চাইছি কত, সাবস্ট্রেটেরও সেম একটা কার্ভ আইতো, এখানেও সাবস্ট্রেটের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা তো এটা সিগময়েড কার্ভ, কিছুটা ডিফারেন্ট, বাট যদি একটা কার্ভ মেইনলি আমি কি কইতেছি স্ট্রেট লাইন ফর্মে না থাকে, এটারে স্ট্রেট লাইন ইকুয়েশনে কিভাবে কনভার্ট করা, এটাতে বায়োলজিতে অ্যাপ্লিকেশন জিরো। তোমার ক্লাস 11-12 নিটের বায়োলজিতে এটার কোনো অ্যাপ্লিকেশন নাই, কোনো কাজে লাগতো না, এখন যেটা কইছি এটা ফিজিক্সে কাজে লাগবো, এটা তোমার ম্যাথস থাকুক না থাকুক ফিজিক্সে ভালো ভালো কোশ্চেন 1-2 লাইনে হয়ে যাবে যদি লগারিদম জানো। মনে করো a টু দি পাওয়ার b ইকুয়াল টু c দেওয়া আছে, b এর ভ্যালু বার করতে কইছি, কিভাবে করবি, a টু দি পাওয়ার b ইকুয়াল টু কোয়া আছে c, এটা কি জানো, এখানে b এর ভ্যালু বার করতে কইছে, এটারে কয় হোয়াট ইজ লগ, এটা লগারিদমের ডেফিনেশন, বই বই ভাবদাছো। করো, আমার সাবজেক্টের মধ্যে পড়ে না, তারপরও চিন্তা করে দীক্ষা কইতেছি, এগুলো প্রবলেমে পড়ে যাবে যদি না হয়। নিজে আমি অনেক মজাতে আছি, কিছু ভালো ভালো জিনিস দেখামো, কোশ্চেন করাতাম না, কিছু ভালো ভালো জিনিস দেখামো, বাট রেসপন্স যদি এমন হয় কার করাতে মজা লাগবে কত। জেনারেলি আমি কি এক্সপেক্ট করব, আমি একজন বায়োলজি টিচার, মানে তোমরা পিসিএম পিসিবি দুইটা করে আইছো বা জাস্ট ম্যাথস করে আইছো, তোমরা ম্যাথস আমার থেকে আরো ভালো হওয়া উচিত। বায়োলজি টিচারের এক্সপেকটেশন তো এটাই থাকে, আমি বলতেছি না ম্যাথস খুব আমারই ভালো হওয়া উচিত। আনএক্সপেক্টেড মানে 9-10 ব্যাচ হলে তারপরেও ঠিক আছে, 9-10 তারাও লাগারে দেয়, মানে বেসিক জিনিস পারে। ফিরে আয় টপিকের মধ্যে, আমার টপিক চলতে আসিল এটা ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাকশন, এটা আজকে শুরুতে হেডিং দিছিল। আমি একলা ট্রাই করে চলছি হেড অফ এভরিওয়ান নিয়ে যেতে, তোমার সাইডের থেকে তুমি নিজেই নিজের পিছন দিকে নিয়ে আইতেছো। ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাকশন প্রথম কি পড়ছিল আজকে, কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, এগুলোর আবার লেখো না, সব লেখা আছে অলরেডি। সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আমি কি কইছিলাম, যতগুলো অ্যাক্টিভ সাইট থাকে একবার অ্যাক্টিভ সাইটগুলো ফুলফিল হওয়ার পরে এটা একটা প্রোডাক্ট বানায় P1, এটা একটা প্রোডাক্ট বানায় P2, এটা একটা প্রোডাক্ট বানায় P3, এটা লেখা আছে। তারপরে যদি সাবস্ট্রেট আয় আর কি প্রোডাক্ট ফর্ম হইব, নো। তার মানে এটার কার্ভ কেমন হয়, প্রথম বারে তারপরে কি ফিক্সড, এটাই শুরুতে পড়ছিলাম। এটারে কি কোয়া হইতাছে, এটারে Vmax, এটা Vmax/2, আর এর বেশ জানতে লাগবে না। এটা হইছে নাম্বার 2, লেখো টেম্পারেচার। কারারে নিয়ে আমি আগে মুভ করুন, ব্যাচে 1-2 আনসার দিত, তারপর মাথা ঠিক থাকতো। আর কিসের উপরে ডিপেন্ড করে, টেম্পারেচারের উপরে। এনজাইমস বাই নেচার কি হয়, প্রোটিন হয় না। একটা রিয়াকশনের মধ্যে তুমি এমন টাইপের রিয়াকশন দেখছো A to B এর মধ্যে জাস্ট হিট দিয়ে দেয়, রিজন কি, হিট দেওয়ার পরে রিয়াকশনটা তাড়াতাড়ি হয় বা রিয়াকশন হয় অ্যাকচুয়ালি জিনিসটাকে দেখো কাইনেটিক্স কি কয়, সে কোনো একটা রিয়াকশন চলছে, একটা সাবস্ট্রেট থেকে একটা প্রোডাক্টে কনভার্ট হয়, তুমি যদি টেম্পারেচার বাড়াও ভেলোসিটিও কি বাড়তে থাকবো বা রেট অফ রিয়াকশনও কি বাড়তে থাকবো, বাট আপ টু এ সার্টিন এক্সটেন্ট। তুমি যদি খুব বেশি হিট দিয়ে দাও
লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম যে খুব বেশি টেম্পারেচারে প্রোটিন নষ্ট হয়ে যায় ডিন্যাচারেশন কোয়ার্টারে। কোন বন্ডগুলো জানি ভাঙে? হাইড্রোজেন আর ভ্যান্ডারওয়াল বন্ড, এই দুইটা ভেঙে যায় না হাই টেম্পারেচার। এই কেসে মানে প্রথম তুমি যদি টেম্পারেচার বাড়াও রেট অফ রিয়াকশন বাড়তে থাকবো। তুমি যদি খুব বেশি বাড়ো এটা কমে যাবে। রিজন কি? প্রোটিনগুলো কি হয়ে যাবে? ডিনেচার। কার্ভটা কিছুটা এমন হবে, বোঝা যেতেছে না? প্রথমে বাড়বো তারপরে কি হবে? কমে যাবে। ক্লিয়ার কথাটার মানে? এখানে যদি আমি সেম একটা কার্ভ বানাই, কিছুটা এমন আইব কার্ভ। সে এখানে আমি রাখতেছি ভেলোসিটি অফ রিয়াকশন সেম আগের মতো। আগে এখানে কি লিখতাম? সাবস্ট্রেট। এখন আমি এখানে কি লিখুন? টেম্পারেচার। কার্ভটা অ্যাকচুয়ালি কি বোঝাতেছে দেখো তো। প্রথমে টেম্পারেচার বাড়াও, ভেলোসিটিও বাড়ে। তুমি যদি খুব বেশি বাড়ো তখন ভেলোসিটি কি হয়? কমতে থাকে। ক্লিয়ার? এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা, এই পয়েন্টটারে কি নাম দিতে পারো কত? এটা এমন একটা টেম্পারেচার যেখানে ভেলোসিটি সবচেয়ে বেশি। ক্লিয়ার নি কথাটার মানে? এটা ভিম্যাক্স না, ভিম্যাক্স তো এদিকে আইব, এটা ভিম্যাক্স। এই ভুলটা করবি না, অনেকে করে। এটা ভিম্যাক্স। ভিম্যাক্সে টেম্পারেচার যত, এটার অপটিমাম টেম্পারেচার কো হয়। বুঝা গেছে? যখন ভি ইকুয়াল টু ভিম্যাক্স মানে ম্যাক্সিমাম ভেলোসিটি, ওই সময় যে টেম্পারেচার থাকে এটাকে কি করা হয়? অপটিমাম টেম্পারেচার। মানে এনজাইম তখন সবচেয়ে বেশি কাজ করে। এনজাইম তখন কি হয়? সবচেয়ে বেশি কাজ করতেছে না? ম্যাক্সিমাম ভেলোসিটিতে আছে মানে কি? সবচেয়ে স্পিডে এখন রিয়াকশন চলছে। তুমি যদি এই পয়েন্টের নাম কি? এই পয়েন্টের নাম অপটিমাম টেম্পারেচার। আচ্ছা, অপটিমাম টেম্পারেচারে ভেলোসিটি কি হয়? ভিম্যাক্স হয়। বোঝা গেছে কথাটার মানে? তো এখানে আমি এমন লিখতেছি, প্রথম টেম্পারেচারের সাথে কি হয়? ইনিশিয়ালি ইনক্রিজেস, ইনিশিয়ালি কি হয়? বাড়ে। লেটার কি হয়? কমতে থাকে। এটা টেম্পারেচারের সাথে রিলেশন, এটা তো কার্ভ। এখানে আমি কি কইছি ভালো করে দেখো তো। যখন ভি ইকুয়াল টু ভিম্যাক্স হয়, ওই ভি ইকুয়াল টু ভিম্যাক্সে যেই টেম্পারেচারটা থাকে, এই টেম্পারেচারটারে কি নাম দেওয়া হয়? অপটিমাম টেম্পারেচার। এই এতটুক পার্ট আমি তোমার বুঝাতে পারছি না। দেখো তো, যখন ভেলোসিটি কি হয়? ভিম্যাক্স, ওই ভি ইকুয়াল টু ভিম্যাক্স এটাতে যেই টেম্পারেচার থাকে এটারে কি নাম দেওয়া হইতেছে? অপটিমাম টেম্পারেচার। ফাইন। এখানে ম্যাক্সিমাম টেম্পারেচার কোনটা? এটা তুমি এক্স অ্যাক্সিস দেখো বা টেম্পারেচারের অ্যাক্সিস দেখো, এটা এদিকে যত যেতেছে টেম্পারেচার বাড়তেছে না? মানে সামওয়্যার হিয়ার, এই জায়গাতে এটা কি বুঝতেছে? ম্যাক্সিমাম টেম্পারেচার। যদি কয় ম্যাক্সিমাম টেম্পারেচারে ম্যাক্সিমাম ভেলোসিটি থাকে, দ্য স্টেটমেন্ট ইজ রং। ম্যাক্সিমাম টেম্পারেচারে ভেলোসিটি কি? এতটুকু। অপটিমাম টেম্পারেচারে ভেলোসিটি কি থাকে? ম্যাক্সিমাম। এই কোশ্চেনটা কনফিউজ করে দেয় পরীক্ষাতে, যে ম্যাক্সিমাম ভেলোসিটি কোনটা, ম্যাক্সিমাম টেম্পারেচার কোনটা? এটা না? এটা যদি ম্যাক্সিমাম টেম্পারেচার হয়, এখানে ভেলোসিটি কত? এত। ম্যাক্সিমাম ভেলোসিটি কি? উপরে। তার মানে ম্যাক্সিমাম টেম্পারেচারে ম্যাক্সিমাম ভেলোসিটি হয়ই না, অপটিমাম টেম্পারেচারে ম্যাক্সিমাম ভেলোসিটি হয়। বুঝা গেছে? যখন টেম্পারেচারের অপটিমাম টেম্পারেচার থাকে তখন ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম। তার মানে এখানে যেটা স্টেটমেন্টে আমারে কনফিউজ করবে এটি আমি লেখা দিই। at maximum temperature velocity is not maximum. কিছুটা আইডিয়া হয়েছে এবার? এটা আমি কেন লিখছি দেখো আলাদা করে। সেটা এটা এক্ষণের যে কোয়েশ্চেনগুলো আয় ওই কারেক্ট ইনকারেক্ট স্টেটমেন্টের মধ্যে এটা দিব কনফিউজ করার লিগা। এই কোয়েশ্চেনটা কিসে দেয়? কনফিউজ করে দিব তোমারে কারেক্ট ইনকারেক্ট স্টেটমেন্টে। ম্যাক্সিমাম টেম্পারেচার আর ম্যাক্সিমাম ভেলোসিটি সেম না, অপটিমাম টেম্পারেচারে ম্যাক্সিমাম ভেলোসিটি থাকে। বুঝা গেছে?
দেখো যেহেতু ম্যাথমেটিক্স তো পারোই না, একটু বায়োলজি বুঝো। এই যে অপটিমাম টেম্পারেচার হিউম্যান বডির মধ্যে, স্টোরির মতো শোনো এটারে, অপটিমাম টেম্পারেচার হিউম্যান বডির মধ্যে মানে এটা এটার ভ্যালু মোরললেস মানে এই পয়েন্টের ভ্যালু কাছাকাছি 40 ডিগ্রি সেলসিয়াস। কাছাকাছি কত থাকে? 40 ডিগ্রি সেলসিয়াস, অলমোস্ট 40 ডিগ্রি সেলসিয়াস। আমার বডির নর্মাল টেম্পারেচার কত? 37। এটা অপটিমাম থেকে একটু কম না, এটারে কয় সাব অপটিমাম টেম্পারেচার। হিউম্যান বডির নর্মাল টেম্পারেচার কত? 37। এনজাইমগুলো ম্যাক্সিমাম কততে কাজ করতে পারে মানে অপটিমাম টেম্পারেচার কত? 40, ম্যাক্সিমাম ভেলোসিটি। তার মানে আমার বডির নর্মাল টেম্পারেচারে এনজাইমগুলো কি ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি শো করে নাকি না? একটু বেশি হলেই কি তো ম্যাক্সিমাম বুঝছে যেত। ক্লিয়ার কথাটার মানে? মানে সেই হিউম্যান বডির টেম্পারেচার সামওয়্যার এই জায়গায় আছে, এখানে ভেলোসিটি মনে করো এতটুকু, এটা কি ম্যাক্সিমাম ভেলোসিটি নাকি? নো, একটু কম ম্যাক্সিমাম থেকে এটা। তো এই যে এই টেম্পারেচারটা আছে এটারে এই গ্রাফের মধ্যে লিখবাই না আমি, হিউম্যান বডির মধ্যে এটা কত? অ্যারাউন্ড 37 ডিগ্রি সেলসিয়াস। অপটিমাম কততে যেতেছে? 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোশ্চেন আইতেছে মাথার মধ্যে, আমি যখন প্রথম পড়ছি মাথার মধ্যে এই কোশ্চেন আইছে, বডি তো এমনভাবে ইভলিউশন হয়েছে যে এনজাইমগুলো ম্যাক্সিমাম কাজ করা উচিত। আমার বডি তো ইভলিউশন এমনভাবে হওয়া উচিত না যে এনজাইমগুলো সবচেয়ে বেশি কাজ করে, একটু কেন কমায় রাখে? রিজন, এই টেম্পারেচারে বডির রেট অফ রিয়াকশন বেশিও না কমও না। এবার ভাবো, বডির মধ্যে একটা ব্যাকটেরিয়া এন্টার করছে আছে, এমন একটা ব্যাকটেরিয়া যে প্যাথোজেনিক, প্যাথোজেন মানে বুঝো যা ডিসিজ কজ করার, সালমোনেলা টাইফি নাম শুনছো, টাইফয়েড কজ করে। বডির মধ্যে কিছু ব্যাকটেরিয়া এন্টার করছে যেটা ডিসিজ কজ করতে পারে আমার মধ্যে। এই ব্যাকটেরিয়াগুলোরে কে মারে? ডাব্লিউবিসি। বডির মধ্যে এক রকমের সেল আছে না ডাব্লিউবিসি, যারা বাইরের থেকে যারাই আয় তার এগেনস্ট ইমিউন রেসপন্স তৈরি করে, ফাইট করে তার সাথে। যখন বডি ব্যাকটেরিয়াটার সাথে ফাইট করব তখন এনজাইমগুলো আরও বেশি কাজ করা উচিত। যদি আগেই 40 থাকতো, তুমি আরও টেম্পারেচার বাড়াইতা, তখন কি হতো? উল্টা কমে যেত না অ্যাকশন। এই কারণে যখন বডিতে ভাইরাস বা ব্যাকটেরিয়া আয় 37 থেকে এটা কতর দিকে মুভ করা স্টার্ট করে? 40-র দিকে। এর মানে বডি এখন কি করতেছে? টেম্পারেচার বাড়াইছে মানে ব্যাকটেরিয়ার সাথে ফাইট করতেছে, এটারে কয় ফিভার। এটারে কি কয়? ফিভার। একদম সহজ ভাষাটা কি কয়? জ্বর হওয়া, ফিভার। মানে ফিভার কি বোঝায়? বডির মধ্যে কোনো না কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো একটা প্যাথোজেন প্রেজেন্ট, বডি তার সাথে ফাইট করতে গেলে তার কি হইব? আরও ভেলোসিটি বাড়াইতে লাগবে না রিয়াকশনের, এই কারণে সে একটু টেম্পারেচার বাড়াই দেয়, 37 থেকে 40-র দিকে মুভ করা স্টার্ট করে, যাদের সে কি করতে পারে? এর সাথে আরও এফিসিয়েন্টলি ফাইট করতে পারে। এই কারণে আমরা বডির নর্মাল টেম্পারেচার কত? সাব অপটিমাম। এটা যখন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া এন্টার করে এটার সাথে ফাইট করতে গেলে সে অপটিমামের দিকে মুভ করে, তখন আমরা বডির টেম্পারেচার বাড়ে, আমরা এটাকে ফিভার করি। বুঝা গেছে কথাটার মানে? ক্লিয়ার কিছুটা? এগুলো বুঝবা, অঙ্ক বুঝতে না। মানে যখন ফিভার হয়, ফিভার কিসের রেসপন্সে হয়? ইমিউন রেসপন্স। এই যে বডি একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের সাথে ফাইট করে, এটার কোন রেসপন্স হয়? ইমিউন রেসপন্স। যখন বডিতে ফিভার হয় ডিউ টু হোয়াট? ডিউ টু ইমিউন রেসপন্স। এই কেসে বডির নর্মাল টেম্পারেচার কত? সাব অপটিমাম না? টেন্ডেন্সি কি হয়? ফ্রম সাব অপটিমাম টু অপটিমামের দিকে মুভ করে। সাব অপটিমাম টেম্পারেচার টু অপটিমাম টেম্পারেচারে মুভ করা। অপটিমাম টেম্পারেচারে ভি ইকুয়াল টু কি হয়? ভি ম্যাক্স। এই যে আমি কইতেছি অপটিমাম, এটা কি অপটিমাম টেম্পারেচার? অপটিমাম টেম্পারেচারে ভি কত হয়ে যায়? ভি ম্যাক্সের সমান। তার মানে এখানে ভি টেন্ডস টু বি ভি ম্যাক্স। ডিউ টু দিস রিজন ফিভার হইতে পারে। যদি পেপার খুব ভালো হয় ওই কেসে এটা একটা অ্যাজারশন রিজন কোশ্চেন আয় পড়বো। নিজেই বুঝতে আছে অ্যাজারশন কি দিব, রিজন কি দিব। প্রপার অ্যাজারশন কি হওয়া উচিত, প্রপার রিজন কি হওয়া উচিত। যে বডি টেম্পারেচার বাড়ালে ফিভার কয়, বডি টেম্পারেচার সাব অপটিমাম থেকে অপটিমাম মুভ করে যাতে ম্যাক্সিমাম ভেলোসিটিতে বডি এফিসিয়েন্টলি ব্যাকটেরিয়ারে মারতে পারে, এটা হইব প্রপার রিজন। এবার যেভাবে খুশি সাজানো থাকো ইংলিশে। কিছুর আইডিয়া হয়েছে?
তার মানে হাউ ইট ভ্যারিজ উইথ টেম্পারেচার কিছুটা ক্লিয়ার। ইনিশিয়ালি কি হয় বাড়ে, একটা অপটিমাম পয়েন্টটা আয় পরে তারপরে কি হয় কমে। নেক্সট নাম্বার 3, ফ্যাক্টর নাম্বার 3 পিএইচ। নেক্সট লেখো ফ্যাক্টর নাম্বার 3 পিএইচ। তোমরা ইসে পড়ছো কেমিস্ট্রিতে থার্মোডাইনামিক্স কি পড়ছো এখনো? ফ্রি এনার্জি কিভাবে বুঝো? আচ্ছা ঠিক আছে, হেডিং দাও পিএইচ। পিএইচ এর সাথে কিভাবে ভ্যারি করে? এটার কার্ভ আঁকার আগে এখন দেখো কিভাবে কানেক্ট করা যায়। তুমি একটু আগে দেখছিলে আমি কইছিলাম বেশি হাই টেম্পারেচারে কি নষ্ট হয়ে যায়। তুমি খাতার মধ্যে টপিকটা খুলো তো, ডিনেচারেশন অফ প্রোটিন। লাস্ট ক্লাসে যে পড়াইছি ডিনেচারেশন অফ প্রোটিন। এখানে ফার্স্ট পয়েন্ট কি লিখছিল? টেম্পারেচার। একটা পয়েন্ট এমন আছে এখানে, পয়েন্ট নাম্বার 3 খুব সম্ভবত, স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। মানে খুব কম পিএইচে এবং খুব বেশি পিএইচ এনজাইম কাজ করতো না। বোঝা গেছে নি? একটা আমি দেখছি খুব বেশি টেম্পারেচারে কি কাজ করে না, যেহেতু স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস দেওয়ার পরও প্রোটিন ভেঙেই যায়, এখানেও কি সেম হইব না? মানে খুব কম পিএইচ খুব বেশি পিএইচ এনজাইম কাজ করতো না। কার্ভটা আবার এমন আইব না? কেন এমন আইব? দেখ পিএইচ আমি ধরতেছি 1 থেকে 14, সে কোনো একটা এনজাইম 8-এ ম্যাক্সিমাম কাজ করে, সে 6-এ কাজ করে না, 10-এ কাজ করে না, কার্ভটা এমন আইব না? 8-এ ম্যাক্সিমাম কাজ করে, 6-এর পরে কাজই করে না, 10-এর উপরে কাজই করে না। বোঝা গেছে কিছুটা কথা? সেম টেম্পারেচারের মধ্যে তো এটা আমি কি দেখতাম, হাই টেম্পারেচারের পরে কি হইতো? ভেঙে যেত না? হাই টেম্পারেচার দেওয়ার পরে কি হইতো? এটা ভেঙে যেত। তার মানে এখন আমি এখানে কি দেখুন, যে বেশি পিএইচ বা কম পিএইচে কাজ করতো না, একটা অপটিমাম পিএইচ থাকবে, তখন আমি কি করতাম, এটা অপটিমাম টেম্পারেচার, এই যে এই পয়েন্টটা আছে এটার আমি এতক্ষণ কি করতাম অপটিমাম টেম্পারেচার। যদি এখন এটা আমি পিএইচ ধরি, এটার নাম কি? অপটিমাম পিএইচ। বোঝা গেছে? তার মানে পিএইচ এর সাথেও সে এখানে আমি কি লিখুন? ভেলোসিটি। এখানে আমি কি লিখব? আমি যে ফ্যাক্টরগুলো নিচের অ্যাক্সিসে রাখতেছি, মানে এক্স অ্যাক্সিসের দিকে রাখতেছি। প্রথমটা আমি কি লিখছি? ভেলোসিটি সাবস্ট্রেট, তারপর একটা ভেলোসিটি টেম্পারেচার, এখন একটা ভেলোসিটি পিএইচ। এখানে বুঝতে সুবিধা, ঠিক আছে? কারণ এই যে অ্যাক্সিসগুলো আছে এগুলো ফিক্সড না, আমরা বোঝার সময় তেমন ভাবে বুঝছা নেই ওয়াই এক্স এমন ভাবে ধরে নেই। দিস অ্যাক্সিস ইজ নট ফিক্সড। সে এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এমন আছে, তুমি কোনোদিন বইয়ের মধ্যে এমন পাইতে না যে ফিজিক্সের অঙ্ক আছে রেইনম্যান প্রবলেম দেওয়া, রেইন ফলস ইন ইস্ট সাউথ ডিরেকশন। কইছিলাম না একবার, এটা পসিবলই না। তুমি জানো এই কেসটা পসিবলই না, যে রেইন ফলস ইন ইস্ট সাউথ ডিরেকশন বা সাউথ ইস্ট ডিরেকশন, এটা পসিবলই না। রিজন কি? এটা 2 ডাইমেনশন বুঝায়। রেইনফল কোন দিকে হইতাছে? এদিকে দেখো আমি কি কইতাছি, সে আমি এখানে দাঁড়ানো, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। বৃষ্টি কি এইভাবে পড়ে না এইভাবে পড়ে? তার মানে এই ডাইরেকশনে কি রেইনফল হইব নাকি? বুঝা গেছে? এটা কোন প্লেন? হরাইজন্টাল প্লেন। রেইনফল কোন প্লেন হয়? ভার্টিক্যাল প্লেন। তার মানে কোনো সময় কোশ্চেন এমন লেখা পাইতা না যে রেইন ইস্ট সাউথ ডিরেকশনে পড়তেছে, এটা পসিবল না। যে সাউথ ইস্ট ডিরেকশনে পড়তেছে, এটা নট পসিবল। এটা কোন প্লেন ধরে হইতেছে? এই প্লেন। বৃষ্টি এইভাবে আইব নাকি? বৃষ্টি পড়ার পরে জল জমলে গাড়ি গেলে আইতে পারে জল এভাবে, কিন্তু বৃষ্টি কি কোনখান থেকে পারে? ভার্টিক্যালে। এটা কোন প্লেনে? হরাইজন্টাল প্লেনে। এই কারণে আমরা এমন কই যে এই যে অ্যাক্সিসগুলো ওয়াই লিখি, এক্স লিখি, ওয়াই এক্স বলতে কিছু নাই। রকমের অ্যাক্সিস আছে 3D তে, এক্স ওয়াই জেড। তুমি যেই কোনো একটা এক্স ধরো, একটা ওয়াই ধরো, একটা জেড ধরো, দেখবে আমি সব সময় এমন কই পিএইচ এর অ্যাক্সিস ভেলোসিটির অ্যাক্সিস, আমিও তো এক্স আর ওয়াই কইতে পারি।
তুমি এতটুকু তো বুঝে গেছো, আমি একটু হলেও তোমার থেকে বেশি অঙ্ক বুঝি। তো আমি তো আমার কাছে খুব সহজ, এটার এক্স কো এটার ওয়াই কো, আমি কেন এটা ইউজ করি না এই টার্মগুলো? কারণ আমি এই অ্যাক্সিসগুলো কোনো সময় কনস্ট্যান্ট না, এগুলোর পজিশন কি যে কোনো সময় চেঞ্জ। আমি এটারে যদি ওয়াই লিখি, এটারে যদি এক্স লিখি, কেউ কিচ্ছু কইতে পারত না এখানে, এটাও কারেক্ট। আমি এটারে কইতাছি জেড, এটারে কইতাছি ওয়াই, তুমি কিচ্ছু কইতে পারত না, এটাও কারেক্ট। তো এক্স ওয়াই টার্মটা অ্যাকচুয়ালি এখন ইউজ করো না, তুমি 9-10 পার হয়ে গেছো, কারণ অ্যাক্সিসের পজিশনগুলো রিলেটিভ না। ঠিক আছে, আমরা বুঝার লিগা রেগুলার কনভারসেশনে বা কমিউনিকেশনে বুঝার লিগে এটার এক্স এটার ওয়াই দিয়ে ডিনোট করে নিই। ঠিক আছে, আচ্ছা এখানে পিএইচ, পিএইচ এর কার্ভ কি অ্যাসিডিক পিএইচ না, এই পিএইচ অপটিমাম পিএইচ, বুঝা গেছে? এটা কি অপটিমাম পিএইচ? মানে আগে এটা কি লিখতাম অপটিমাম টেম্পারেচার। তার মানে এই যে এই পিএইচ, আমি কেন এটারই অপটিমাম কইতাছি, এখান থেকে দেখো এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম। আমার কোশ্চেনটা হইতাছে ভেলোসিটি যখন ম্যাক্সিমাম থাকে তখন পিএইচ কত হয়? কিছুটা টেম্পারেচারের মতো এখন দেখবা ডিফারেন্সও আছে এখানে। এটা এটা আলাদা আলাদা এনজাইম স্পেসিফিক, এটা একটা বেসিক জেনারেল গ্রাফ। এখন আমি এটার মধ্যেও কিছু ভেরিয়েশন দেখুন, এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা এনসিইআরটিতে দেওয়া আছে এটার ভেরিয়েশনগুলো। তার মানে এখানেও মোরললেস একটা জিনিস সেম, যে ইনিশিয়ালি সেম এনজাইমের মতো গ্রাফটা, সরি টেম্পারেচারের মতো দেখতে, ইনিশিয়ালি ইনক্রিজেস লেটার ডিক্রিজেস। এই কারণে কার্ভটা এমন হয়। এগুলোরে আমরা মোরললেস বেল শেপড কার্ভ কই। এই যে কার্ভগুলো এগুলো বেল শেপড কার্ভ কো। ছাড়ো, এখানে আমি যদি কই অপটিমাম টেম্পারেচার হিউম্যান বডিতে কত, তোমার কাছে একটা আনসার আছে 40, নিয়ার অ্যাবাউট 40। সাব অপটিমাম এটার থেকে কম। বডির ফিক্সড টেম্পারেচার কত? 37। মানে আমার বডির মধ্যে যে কোনো পয়েন্টে টেম্পারেচার কত হইব? ছোট ছোট ভেরিয়েশন আছে কিছু কিছু জায়গায়, বাট মোরললেস টেম্পারেচার কি সেম, 37 ডিগ্রি সেলসিয়াস। এবার আমার একটা কোশ্চেনের আনসার দাও, বডির সবখানে পিএইচ কি সেম? নো। স্টোমাকের মধ্যে অ্যাসিডিক পিএইচ, ইন্টেস্টাইনে অ্যালকালাইন পিএইচ। যে এনজাইম স্টোমাকে আছে এটা অ্যাসিডিক পিএইচে বেশি কাজ করে, যেটা ইন্টেস্টাইনে আছে এটা অ্যালকালাইন পিএইচে বেশি কাজ করে। যে এনজাইম মাউথের মধ্যে আছে নিউট্রাল পিএইচে ভালো কাজ করে। মাউথের পিএইচ কি হয়? অলমোস্ট নিউট্রাল। দেখুন, যেটা মাউথের মধ্যে এনজাইম থাকে, স্যালাইভারি অ্যামাইলেজ নাম শুনছো, মাউথের মধ্যে থাকে, এটা নিউট্রাল পিএইচে ভালো কাজ করবে। মানে এটার অপটিমাম পিএইচ কি থাকবো? নিউট্রাল, নিয়ার অ্যাবাউট 7। যেই এনজাইমটা স্টোমাকে আছে, স্টোমাকে তোমরা জানো HCl সিক্রিশন হয়, HCl তো অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। তার মানে যে এনজাইমটা স্টোমাকে আছে এটার অপটিমাম পিএইচ কি টুয়ার্ডস 1, 1.2 এমন। যেটা ইন্টেস্টাইনে আছে, ইন্টেস্টাইনে আবার কি হয় পরে দেখো, স্টোমাক থেকে যখন ইন্টেস্টাইনে যাবে, বুঝাই দিই ব্যাঙ্গে, সেটা তোমার উপরে কনফিডেন্স আমার একটু কমই। এটা স্টোমাক, এটা ইন্টেস্টাইন, এখানে মাঝখানে লিভারের থেকে বাইলের সিক্রিশন হয়। ডিউ টু দিস বাইল জুস, এর আগের জায়গাটা কি আছিল? অ্যাসিডিক না, এই জায়গাটা হয়ে যেতেছে অ্যালকালাইন। এখানে যে এনজাইমগুলো থাকবো এগুলো অ্যাসিডিক পিএইচে ভালো কাজ করব, এখানে যে এনজাইমগুলো থাকবো এগুলো অ্যালকালাইন পিএইচে ভালো কাজ করব। তার উপরে মনে করো এখানে সামওয়্যার আছে মাউথ, মাউথের মধ্যে নিউট্রাল পিএইচে ভালো কাজ করব। টেম্পারেচারে কিন্তু এমন আছিল না, সবখানে 37। বুঝা গেছে কথাটার মানে? টেম্পারেচারে সবখানে কি আছিল? সাব অপটিমাম 37, অপটিমাম 40। বাট পিএইচ এর মধ্যে কার্ভটা অলওয়েজ সেম থাকতো না। রিজন কি? দেখো, সেম কার্ভ হইব, দেখো দেখতে অলমোস্ট সেম হইব। আমি কইতেছি সে এটা 0, এটা 14। ঠিক আছে, কিছু কিছু এনজাইম আছে যেগুলো নিউট্রাল পিএইচে ভালো কাজ করে, যেমন স্যালাইভারি অ্যামাইলেজ। সে এটার ভ্যালু 6.8, মানে 7 এর একদম কাছাকাছি না। যদি কয় এই কার্ভটা কোন এনজাইমের কার্ভ? স্যালাইভারি অ্যামাইলেজের কার্ভ। হয় দেখো তিনটা কার্ভের শেপ কি সিমিলার, কিন্তু স্যালাইভারি অ্যামাইলেজের অপটিমাম পিএইচ কত? 6.8। কই থাকে? মাউথে।
এটার অপটিমাম পিএইচ আমি কইতেছি 1.2 সে। এটা এমন একটা এনজাইম যেটা স্টোমাকে থাকবো, এই কারণে তো অ্যাসিডিক পিএইচ। পেপসিন নাম শুনছো, স্টোমাকে থাকে। মনে করো এটা পেপসিনের কার্ভ, এটা কি অ্যালকালাইন না, এখানে অপটিমাম পিএইচ 7.8। এটা কই থাকবো? ইন্টেস্টাইনে। ট্রিপসিন নাম শুনছো, ট্রিপসিন, এটা ট্রিপসিনের কার্ভ। টেম্পারেচারের মধ্যে অলওয়েজ এই ভ্যালুটা কত থাকতো? 40 সব এনজাইমের ক্ষেত্রে। কিন্তু পিএইচ এর ক্ষেত্রে এটা কি সব এনজাইমের ক্ষেত্রে আলাদা আলাদা, আলাদা আলাদা এনজাইমের ক্ষেত্রে শেপ সেম, তো অপটিমাম ভ্যালুটা কি সবার ক্ষেত্রে আলাদা। তার মানে পিএইচ অপটিমাম পিএইচ is enzyme specific. Optimum pH is enzyme specific. মানে কোনো একটা অপটিমাম পিএইচ, কোনো একটা এনজাইমের অপটিমাম পিএইচ প্রত্যেকটা এনজাইমের ক্ষেত্রে এটা কি আলাদা। টেম্পারেচারের ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার কি সেম, সবার ক্ষেত্রে কত? 40। বাট অপটিমাম পিএইচ এনজাইম স্পেসিফিক কথাটার মানে প্রত্যেকটা এনজাইমের অপটিমাম পিএইচ কি আলাদা। কোনোটা অ্যাসিডে ভালো কাজ করে, কোনোটা নিউট্রালে ভালো কাজ করে, কোনোটা বেস মানে অ্যালকালাইন কন্ডিশনে বেশি ভালো কাজ করে। ক্লিয়ার এই পার্টটা? এখানে যে নামগুলো লিখছি এগুলো মনে রাখবা, ঠিক আছে? এগুলো থেকে কোশ্চেন দিয়ে দেয়। হুইচ অফ দ্য ফলোইং এনজাইম হ্যাজ অ্যান অপটিমাম পিএইচ অফ 7.8? লজিক্যালি তো আনসার করতেই পারবা, কোন জায়গার এনজাইম খেলে ভাইব বেলাও। ইন্টেস্টাইনের এনজাইম হয়ে গেলে কি হয়ে যাব? অপটিমাম পিএইচ 7 বেশি। মাউথের মধ্যে এনজাইম যদি থাকে মানে কি হইব? মানে স্যালাইভারি অ্যামাইলেজ হলে কি হয়ে যাব? টুয়ার্ডস নিউট্রাল, মানে স্লাইটলি অ্যাসিডিক। 6.8 আমি কি হতে পারে? ভেরি স্লাইটলি অ্যাসিডিক। আর হাইলি অ্যাসিডিক কি হতে পারে? স্টোমাকের কোনো একটা এনজাইম, যেমন পেপসিনোজেন টু পেপসিন। পেপসিন একটা এনজাইম, এটা কি স্টোমাকে থাকে, যেখানে HCl বেশি, এটা HCl এর প্রেজেন্সেই কাজ করতে লাগবে। তার মানে প্রত্যেকটা এনজাইমের ক্ষেত্রে অপটিমাম পিএইচ এর ভ্যালু কি হয়? ডিফারেন্ট। অপটিমাম টেম্পারেচারের ভ্যালু কি হয়? সেম। দুটোর শেপ অফ কার্ভ কি হইব? সেম। ক্লিয়ার? এটা যেটা আমি এখন অবধি কইছি পুরো ক্লাসের মধ্যে, এটা খুব শর্টে আমি সামারাইজ করি কতটুকু আমার সিলেবাসের মধ্যে আছে, ঠিক আছে? তোমার এখানে কিছু লেখবার নাই, শুধু তুমি দেখো। আমি যদি পুরোটা সামারাইজ করে নেক্সট টপিকে যাওয়ার আগে, আমি আজকে যে টপিকটা পড়তে আসছিলাম, কোনো ডাউট থাকলেও এখন ক্লিয়ার হয়ে যাব। আমি টপিকটা পড়তে আসছিলাম ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাকশন। এনজাইম অ্যাকশন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমি কইছি 3টা ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টরের নাম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সেকেন্ড ফ্যাক্টরের নাম টেম্পারেচার, থার্ড ফ্যাক্টরের নাম পিএইচ। কি আরো ফ্যাক্টর আছে? ইয়েস, এখন দেখতেছি না। সাবস্ট্রেটের সাথে কিভাবে ভ্যারি করে, এটা কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, এটা ভেলোসিটি। যদি টেম্পারেচারের সাথে কার্ভ আঁকতে লাগে, ভেলোসিটি তো ফিক্সড, এখানে ন্যানো টেম্পারেচার। পিএইচ এর সাথে কার্ভ আঁকতে লাগবে, এখানে ন্যানো ভেলোসিটি, এখানে ন্যানো পিএইচ। সাবস্ট্রেটের সাথে কিভাবে ভ্যারি করব? ইনিশিয়ালি সাবস্ট্রেট বাড়লে ভেলোসিটিও বাড়ে, অ্যাক্টিভ সাইট শেষ মানে কনস্ট্যান্ট। টেম্পারেচারের সাথে ইনিশিয়ালি বাড়বো, এটা অপটিমাম ভ্যালুতে আয় পড়বো, কমে যাব। এটা ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা অপটিমাম টেম্পারেচার। পিএইচ এর সাথে সেম টেম্পারেচারের মতো কার্ভ, এটা ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা অপটিমাম পিএইচ। বাট এই অপটিমাম পিএইচটা আলাদা আলাদা এনজাইমের ক্ষেত্রে আলাদা। মনে করো এবার এটা কি, ম্যাক্সিমাম ভেলোসিটি তো সেম রয়েছে, অপটিমাম পিএইচ চেঞ্জ হয়ে গেছে। মনে করো আরেকটা কেস, এটা ডিফারেন্ট। এই হইতেছে আমার আজকের পুরো ক্লাস এখন অবধি। এতটুকু অবধি অসুবিধা নাই তো এটার মধ্যে? ক্লিয়ার হয়েছে পুরোটা? একবার রিকল করা তারও বেনিফিট হয়েছে। এবার নেক্সট পার্টে মুভ করি।
লক এন্ড কি ইনডিউসড ফিট পড়াইছি লাস্ট ক্লাসে। দেখো মেকানিজম অফ এনজাইম অ্যাকশন, সরি থিওরিজ অফ এনজাইম অ্যাকশন। Theories of enzyme action. থিওরিজ এর মধ্যে ফার্স্ট একটা থিওরির নাম লক অ্যান্ড কি থিওরি। একটা থিওরির নাম কি হয়? লক অ্যান্ড কি থিওরি। লক অ্যান্ড কি থিওরি অনুযায়ী কি হয় অ্যাকচুয়ালি দেখো, সে একটা লক প্রেজেন্ট, এই লকটারে খোলার লেগে একটাই কি আছে যেটারে খুলতে পারবো, কোনো একটা লক আছে, ওই লকের একটা স্পেসিফিক চাবি তো থাকবো যেটা লকটারে খুলতে পারবো। বুঝতেছে? লক মানে এনজাইম, কি মানে সাবস্ট্রেট, কোনো একটা সাবস্ট্রেট কোনো একটা স্পেসিফিক এনজাইমের সাথেই বাইন্ড, মানে এনজাইমের যে সাবস্ট্রেটটা থাকবে এটা ভেরি স্পেসিফিক। এনজাইম যে কোনো সাবস্ট্রেটটা তার মধ্যে বাইন্ড করতে দিত না। কি আসলে দেখো, এটা এনজাইম আসিল, মনে করো এইটা একটা সাবস্ট্রেট, এইটা একটা সাবস্ট্রেট, এটা S1 এটা S2, কি মনে হয় কোনটা বাইন্ড করতে পারবো? এটারই লক অ্যান্ড কি থিওরি কোয়া হয়। এটা লক, এটারে খোলার লেগা এটাই স্পেসিফিক কি, এটাই এখানে বাইন্ড করতে পারবো, প্রোডাক্ট বানাইবো। এটা যদি এখানে আয়াও পরে বাইন্ডও করতে পারতো না, প্রোডাক্টও বানাতে পারতো না। তো সবচেয়ে প্রথম তো আমার এটা জানা উচিত যে লক অ্যান্ড কি থিওরির মধ্যে লক কারে কোয়া হইতেছে, কি কারে কোয়া হইতেছে। এখানে লক ইজ এনজাইম, আস্তে আস্তে দেখো যদি কারোর অসুবিধা থাকে এটা ক্লিয়ার হয়ে যাবে। লক ইজ এনজাইম, কি ইজ সাবস্ট্রেট। লক কি হয়? এনজাইম হয়। কি হয়? সাবস্ট্রেট হয়। এখানে ভাবো যদি এটা এনজাইম হয়, এটা যদি এনজাইম হয়, এটারে কি করবা? সাবস্ট্রেট করতে পারো। এটারে কি করতে পারো? সাবস্ট্রেট। এই সরি তোরাও হক হইতেছস। এটারে কি কয়? নিজের থেকেই কয় অ্যাক্টিভ সাইট। দেখো এটা একটা সাবস্ট্রেট, আমি লিখতেছি এটা S1, এটা একটা সাবস্ট্রেট S2, এটা একটা সাবস্ট্রেট S3। তিনটার মধ্যে মোর কম্প্যাটিবল কোনটা? S1। টু বাইন্ড কোনটা মোর কম্প্যাটিবল? S1। যদি S1 মোর কম্প্যাটিবল হয়, S1 কি বানায় নিব? প্রোডাক্ট। এটা এটার সাথে বাইন্ড করব, করার পরে কি ফর্ম হয়ে যাব? প্রোডাক্ট। আচ্ছা এখানে S2 S3 এরা কি কেউ প্রোডাক্ট বানাতে পারবো নাকি? নো, এখানে S2 S3 কেউ প্রোডাক্ট বানায় না। এই থিওরিগুলো কেন পড়াইতেছি দেখো, সিলেবাসে হয়তো ভাই থিওরিগুলো খুব ভালোভাবে দেওয়াও নাই। সিলেবাসে একটা টপিক আছে এনজাইম ইনহিবিশন, হয়তো নেক্সট ক্লাস লাগবে এটা করতে, একটা পুরো ক্লাসই লাগবে করতে এনজাইম ইনহিবিশন। তখন বুঝবা যে লগ অ্যান্ড কি থিওরি আর একটা এখন পুরো ইনডিউসড ফিট থিওরি এগুলো কি কাজে লাগে। মানে তুমি এটা ছাড়াও বুঝতে পারো, এটার সাথে যখন কম্পেয়ার করে পড়বা একটা টপিক হবে এনজাইম ইনহিবিশন, তোমার এক্সট্রা ফিল হবে টপিকটার মতো। তখন এমন না যদি আমি বুঝতাম না লক থিওরি কি টাফ ছিল নাকি, আমি যদি কি লক অ্যান্ড কি থিওরি এই জিনিসটা কি টাফ নাকি, খুব বেশি না, ইজি। সেম আমি কি করতেছে যে অ্যাক্টিভ সাইটের শেপের সাথে মিলে সেই বাইন্ড করব। আমি খুব সহজ সুন্দরভাবে এটা গুছায় কি করতে পারি, ইফ দ্য জিওমেট্রি অফ সাবস্ট্রেট অ্যান্ড জিওমেট্রি অফ এনজাইম
is similar product will form এটাই কি কম লক এন্ড কি থিওরি এবার তোমার মাথায় এটাই হওয়া উচিত সেকেন্ড আরেকটা থিওরি কেন আছে আগে দেখো সেকেন্ড থিওরিটা কি কয় সেকেন্ড থিওরিটার নাম ইনডিউসড ফিট থিওরি সেকেন্ড যে থিওরিটা আছে এটার নাম ইনডিউসড ফিট থিওরি বাট হোয়াট ইজ অ্যান ইনডিউসড ফিট থিওরি ফিট ইনডিউস করা প্রথমত ইংলিশটা পরে প্রথম মানে বোঝা যায় না শুরুতে আমিও বুঝছি না যাও বুঝতেছো যাও ভাবতেছো উল্টা পাল্টাই ভাবতেছো এক্সাক্ট মানে বুঝতেছো না গ্লাভস দেখছো গ্লাভস হাতে যে গ্লাভস পরে সার্জিক্যাল গ্লাভস এই গ্লাভসটা আমি আমার হাতে যদি লাগাই এটা আমার হাতের শেপ নিব তুমি তোমার হাতে যদি লাগাও তোমার হাতের শেপ নিব মানে হ্যান্ড ইন গ্লাভস মানে গ্লাভস যার হাতে যায় তারই হাতের শেপ নেয় তুমি যেটা এখন কইছো শুধু মাথায় রাখো 2 মিনিট যেটা আমি এখন তুমি জাস্ট 2 মিনিটের মাথায় রাখো এটা একটা এনজাইম ঠিক আছে এটা কি এনজাইম এটা অ্যাক্টিভ সাইট এটা কি কয় অ্যাক্টিভ সাইট এটা সাবস্ট্রেট এটা কি জিনিস এটা সাবস্ট্রেট কি মনে হয় বাইন্ড কি করার কথা নাকি এখানে লক এন্ড কি থিওরি অনুযায়ী কি বাইন্ড করার কথা নাকি নো যখন সাবস্ট্রেট আয়ে এর প্রেজেন্সে সাবস্ট্রেট এর যে জিওমেট্রি এটার অ্যাকর্ডিংলি এনজাইম নিজের অ্যাক্টিভ সাইটের জিওমেট্রি চেঞ্জ করে নেয় সেকেন্ড থিওরিটা বুঝতেছো কি কয় সাবস্ট্রেটের যে জিওমেট্রি থাকবো এনজাইম নিজের অ্যাক্টিভ সাইটের জিওমেট্রি এমনই বানায় নিব মানে এখন সামওয়াট এনজাইম ইন দ্য প্রেজেন্স অফ সাবস্ট্রেট যখন তার জিওমেট্রি এখন সাবস্ট্রেট উইল বাইন্ড এটা কি সাবস্ট্রেট তুমি যদি লক এন্ড কি থিওরি দেখো এখানে কি প্রোডাক্ট ফর্ম হয় নাকি না কারণ আমি এখানে কি লিখছিলাম অ্যাক্টিভ সাইটের শেপ কি হয় ফিক্সড খুব ইনডেপথ পয়েন্ট এই থিওরিগুলো বুঝে সবাই এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো বোঝা খুব টাফ অ্যাকচুয়ালি বুঝা তো যাবে ইনডিউসড ফিট কি হয় হ্যান্ড ইন গ্লাভস কইছিলাম না যার হাতে যাব তারই শেপ নিব এনজাইমরে কোয়া হইতেছে গ্লাভসের মতো সাবস্ট্রেট যেমন নিব তেমনই শেপ বানায় নিব বুঝা গেছে এবার কথাটার মানে হ্যান্ডস ইন গ্লাভ মানে কেমন কোয়া এবার পড়ো তো টপিকটার হেডিং ইনডিউসড ফিট যেই ফিটিং থাকবো ওই ফিটিং এর মতো নিজে এনজাইম নিজের সেই অ্যাক্টিভ সাইটের শেপ চেঞ্জ করে নিব সাবস্ট্রেটের ফিট বা জিওমেট্রি যেমন থাকবো এনজাইম তার অ্যাক্টিভ সাইটের জিওমেট্রি এমন ভাবে চেঞ্জ করবে এই দুইটার থিওরির মধ্যে সবচেয়ে কনক্লুসিভ ডিফারেন্স কোনটা গো তো এখানে অ্যাক্টিভ সাইটের শেপ ফিক্সড এখানে অ্যাক্টিভ সাইটের শেপ চেঞ্জেবল বা ভেরিয়েবল কার উপরে ডিপেন্ড করে চেঞ্জ করে সাবস্ট্রেটের উপরে তার মানে লক এন্ড কি থিওরি এমন একটা থিওরি যেখানে এমন কইতেছে যে শেপ অফ অ্যাক্টিভ সাইট of enzyme is fixed induced fit theory এটা কইতাছেই না induced fit theory ঠিক উল্টাটা কইতাছে যে shape of active site of enzyme depends on নিচে आंसर দে তো কি কইরানো স্টেটমেন্টে কিসের উপরে ডিপেন্ড করে গুড কিসের উপরে সাবস্ট্রেট আচ্ছা এই দুইটা থিওরি একটা ঠিক অপোজিট কথা কইতাছে না এখন মাথায় আইবো কারেক্ট কোনটা কারেক্ট বোথ কিছু এনজাইমের ক্ষেত্রে লক এন্ড কি থিওরি কাজে লাগে কিছু এনজাইমেটিক রিঅ্যাকশনের মধ্যে ইনডিউসড ফিট থিওরি কাজে লাগে বেশিরভাগের মধ্যে এটা কাজে লাগে ইনডিউসড ফিট বাট যদি কয় কোনটা কারেক্ট বোথ আর কারেক্ট কিছু এনজাইম কিছু সাবস্ট্রেট এই থিওরিটা ফলো করে আবার ফিউ এটারে ফলো করে তার মানে কোনটা কারেক্ট কিবা বোথ এখন আমি কিভাবে বুঝুম কোনখানে কি হয় সিলেবাসে 2-4টা एग्जांपल আছে পরে আমি যে কইছি এনজাইম ইনহিবিশন যখন আমি এনজাইম ইনহিবিশন পড়ব আমি দুইটা টার্ম পড়ব অ্যাকচুয়ালি তিনটা পড়ব কম্পিটিটিভ নন কম্পিটিটিভ অ্যালোস্টেরিক
এটা নেক্সট ক্লাসে বলুন, খুব মজার টপিক। তুমি জাস্ট ভালো করে এই টপিকগুলো যদি বুঝো, এই দুইটা টপিক লক অ্যান্ড কি থিওরি, ইনডিউসড ফিট থিওরি, তখন তোমার অ্যাকচুয়ালি বুঝতে মজা আইব এনজাইম ইনহিবিশন কত মজার টপিক। আর যদি এই দুইটা তোমার ক্লিয়ার না হয় বা কোনো কারণে ভুলে যাও নেক্সট ক্লাসে, পুরা ইনহিবিশন নষ্ট হয়ে যাবে এনজাইমের, বুঝতেই পারত না, কোনোখানে বুঝতে পারত না, কোশ্চেন নাইবে মুখস্থ করতে লাগবো। এনজাইম ইনহিবিশন খুব মজার টপিক। আমি আজকে যে টপিকগুলো এনসিআরটির বাইরে কইছি, পিওরলি বাইরেই কইছি, এগুলোর আমি লাস্টে সামারের সময় কইছিও না, আমি সামারাইজ করে দিয়েছি তোমার বোঝার লিগা যে এতটুকু তোমার পক্ষে ইম্পর্টেন্ট। বাকি পার্টটা হইতেছে একটু ডাইভার্সিফাই করার লেগা, মাইন্ডের একটু মানে নিজে একটু তোমার চিন্তা ভাবনা দেওয়া যে কীভাবে তুমি একটা কোশ্চেন নিয়ে আসে অ্যানালাইসিস করতে পারো, একটা টপিক নিয়ে আসে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং পাওয়ার যাতে আয়। এই জায়গার মধ্যে আমি কি করতেছি, এগুলো ইম্পর্টেন্ট, এখানে তোমার থিঙ্কিং স্কিল চেক করা হইতেছে না। এটা খুব ডিটেলে বইয়ের মধ্যে না দেওয়া থাকলেও এটা ছাড়া তুমি ইনহিবিশন বুঝতে না, বুঝবা কিন্তু আধা বুঝবা, এটা দিলে ইনহিবিশন পুরো অন্যরকম লাগবে বুঝতে। বুঝা গেছে? নেক্সট, তার মানে একটা জিনিস বোঝা গেছে তো, বোথ আর কারেক্ট, কোনোটাই এখানে ঠিক ভুলের ব্যাপার নাই, দুটোটা থিওরি কি কারেক্ট। টপিকটারে ব্রডলি সবখানে টাইপস অফ এনজাইম লেখে, এখানে অ্যাকচুয়ালি ক্লাসের কথা কয়। ক্লাস ক্লাস মানে কি বলতেছো, ক্লাসিফিকেশন, ক্লাস অফ এনজাইম, এটা কি কয় হইতেছে। অ্যাকচুয়ালি এখানে 6টা ক্লাস আছে, ক্লাস 1, ক্লাস 2, এমন আলাদা আলাদা গ্রুপ আছে এনজাইমের, ঠিক আছে। এই গ্রুপের উপরে বেস করে, যেমন আমরা আগে নোমেনক্লেচার পড়ছি বোটানিতে, যে কোনো একটা প্ল্যান্টের নাম ম্যানজিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গোর সাইন্টিফিক নেম, হোমোস্যাপিয়েন্স জুলজিতে, হিউম্যানের সাইন্টিফিক নেম, কেমিস্ট্রিতে পড়ছো আইউপেকনিম। এমনই যে এনজাইমগুলো আছে, এনজাইমগুলোর নোমেনক্লেচার করা হয়, বাট এনজাইমের নোমেনক্লেচার এভাবে করা হয় না। যে দেখো কিছু আছে ট্র্যাডিশনাল ওয়ে অফ নোমেনক্লেচার, যে নামের শেষে এএসি দিয়ে দাও, তার যা কাজ, কাজের বেসিসে নামের শেষে এএসি দিয়ে দাও। একটা হইতে পারে তার যেই নাম যেই জায়গাতে আছে ওই জায়গায় নামের শেষে দিয়ে দাও, যে এগুলো দেখে সেটা আমরা বুঝতাম যে লাইসিস করে লাইএস দিয়ে দাও নামের শেষে, এমন। তো যেই এনজাইমের নামগুলায় ওই অথরিটি কইছে কোনোটাই প্রপার টেকনিক তো না। দেখো যদি প্রপার টেকনিক থাকতোই, এগুলো যদি প্রপার টেকনিকই হইতো, CH3 ডাবল OH অ্যাসিডিক অ্যাসিডও কয়, ইথানোয়িক অ্যাসিডও কয়, আইউপিএসি নামের দরকার কেন আছে এখানে? একটা স্ট্যান্ডার্ডাইজ নাম থাকবো। হিউম্যানরে হোমোসেপিয়েন্স কেন কইতে লাগতেছে, একটা স্ট্যান্ডার্ডাইজড নোমেনক্লেচার থাকতে লাগবো, যেটা সায়েন্টিস্টরা ইউজ করবো সবসময়, যে কোনো জায়গাতে এটা ভ্যালিড। এটাই তো কি কমন নেম আর আইউপেক নেমের মধ্যে ডিফারেন্স, একটা সিস্টেম্যাটিক নোমেনক্লেচার, সিস্টেম্যাটিক নেমিং, যেটা সবার ক্ষেত্রে কি হয় অ্যাপ্লিকেবল। এখানে যারা আছে তারা কিছু নাম্বার অ্যাসাইন করছে, তারা কইতেছে যে সে 3.1.1.2 এটা একটা স্পেসিফিক এনজাইমেরই নাম্বার। এই যে নাম্বারটা, এই নাম্বারটার নাম ইসি নাম্বার, লিখবা না এটার খাতাতে, দেখে নাও খালি। হোয়াট ইজ ইসি নাম্বার? ইসি নাম্বার মানে এনজাইম কমিশন নাম্বার। যেমন কেমিস্ট্রিতে অর্গানিকের মধ্যে কেউ নোমেনক্লেচার করে আইউপিএসি, বোটানিতে যারা করে তার নাম ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। জুলজিতে যারা করে তার নাম ICZN, ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। ব্যাকটেরিয়াল নোমেনক্লেচার, ভাইরাল নোমেনক্লেচার, এমন আলাদা আলাদা কি অর্গানাইজেশন থাকে। এনজাইমের যারা নামকরণ করছে এখানে যে নোমেনক্লেচারগুলো যারাই দিছে কি কইতেছে ইসি নাম্বার। প্রত্যেকটা এনজাইমের একটা ইউনিক ইসি নাম্বার থাকে। ইসি নাম্বারের মধ্যে 4টা ডিজিট আছে। এর মধ্যে এই যে প্রথমটারে কোয়া হয় ক্লাস, বাকিগুলা জানার দরকারই নেই। প্রথমটারে কি কোয়া হইতেছে? ক্লাস। এমন ক্লাস কয়টা হইতে পারে? 6টা। আমার সিলেবাসে না এটা আছে, না এটা আছে, না এটা আছে, কিন্তু এটা আছে। কুইথ ক্লাসিফিকেশন অফ এনজাইম, আর কিছু কোয়া নাই খুব ভালোভাবে, কিন্তু এটা কই থেকে আইছে? এই জায়গা থেকে আইছে। কিছুটা আইডিয়া হইছে? আমি যেটা পড়ি এখানে কয়টা গ্রুপ আছে? 6টা গ্রুপ না? যেমন আমি এটা লিখছি, এটা 3, এটা ম্যাক্স
7.1.1.2 দিস ইজ নট পসিবল। বুঝা গেছে? আমি কইতেছি না এটা কোশ্চেন আইব, আমি কইতেছি সিলেবাস কি আছে নাম্বারের মধ্যে। ঠিক আছে, এই যে প্রথম গড়টার নাম কি হয়? ক্লাস। এমন ক্লাস কয়টা হইতে পারে? 6টা। এখানে ক্লাস এরা ক্লাসিফিকেশন লেখে, ক্লাসিফিকেশন নরমাল ক্লাসিফিকেশনের মতো না, এখানে ক্লাসিফিকেশনের সিকোয়েন্স অফ দি ইম্পর্টেন্ট। ক্লাস 1 অক্সিডো রিডাকটেজ, এটা ফিক্সড। আমি নাম্বার 1 দিয়ে লিখম অক্সিডো রিডাকটেজ, তুমি কোনো সময় নাম্বার 1 দিয়ে আইসোমারেজ লিখতে পারতে না। কথাটার মানে বুঝা গেছে? তার মানে প্রত্যেকটা এনজাইম নাম্বার হয়, এই নাম্বারটার কি কয় হইতেছে? ইসি নাম্বার। হোয়াট ইজ ইসি নাম্বার? ইসি কথাটার মানে এনজাইম কমিশন নাম্বার। সে কোনো একটা এনজাইম কমিশন নাম্বার 3.1.1.2। এর মধ্যে এই যে ফার্স্ট এটা, দিস ইজ কল্ড ক্লাস। বাকিগুলা আমার দরকারই নেই। এমন ক্লাস কয়টা হইতে পারে? 1 2 6। এমন ক্লাস কয়টা হইতে পারে? 6টা, 1 থেকে 6 অবধি। এই ক্লাসগুলোর নাম, জাস্ট নামগুলি দেখি আজকে। ক্লাসগুলোর নাম, ক্লাস 1 এটার নাম অক্সিডো রিডাকটেস। ক্লাস 1 এটার নাম কি হয়? অক্সিডো রিডাকটেস। ক্লাস 2 এটার নাম ট্রান্সফারেস। ক্লাস 3 হাইড্রোলেস। ক্লাস 4 লাইয়েস। ক্লাস 5 আইসোমারেস। ক্লাস 6 লাইগেস। কয়টা ক্লাস আছিল টোটাল? 6টা। আমি কইতেছি না 6টা ক্লাসের নাম মনে রাখো, আমি কইছি 6টা ক্লাসের নাম সিকোয়েন্সিয়ালি থাকতে লাগবে, একটারও আগে পরে করতে পারতেন। এটার সিকোয়েন্স এমন আমরা মনে রাখি ও টি এইচ, অথলিল, ও টি এইচ এল আই এল, ও টি এইচ এল আই এল, অথলিল। আমরা এটা দিয়ে মনে রাখি। দেখো আমি তোমার জীবনও শর্টকাট দিতাম না। এই যে এটা অথলিল, এটা একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড টার্ম। তুমি কলেজে যখন ফার্স্ট ইয়ারে যাইবা, একটা খুব বেসিক সাবজেক্ট বায়োকেমিস্ট্রির মধ্যে একটা খুব বেসিক বই আছে, দেখবো আমার টেবিলের উপরে সবসময় একটা ব্ল্যাক কালারের বই রাখা থাকে, উপরে বায়োকেমিস্ট্রি লেখা ইয়েলো কালারে। গিয়ে দেখবো এখানে অথারের নাম বাসুদেব সত্যনারায়ণ, এটা ব্ল্যাক বুক অফ বায়োকেমিস্ট্রি কয়। তোমার ফার্স্ট ইয়ারে এমন কেউ নয় যে এই বইটা পড়ে না। এটা বেসিক বইটা বলতেছে না, খুব আপার লেভেলের বই। ভালো বই আছে, ফরেন পাবলিকেশন। আমার এখানে একটা আছে লেনিনজার বই, সেটা খুব ভালো। বায়োকেমিস্ট্রি বইয়ের মধ্যে এটা লেখা থাকে, দিস ইজ নট শর্টকাট। আমরা অনেক রেগুলার কমিউনিকেশন এটা আমরা ইউজ করে নিই, যে অস্ট্রেলিয়ার মধ্যে কত নাম্বারে আসছিল এটা আমরা এমনভাবে ইউজ করে নিই ডিরেক্ট। রেগুলার কমিউনিকেশন তো এটা শর্টকাট না, বাট এটা দিয়ে মনে তো থাকে অ্যাটলিস্ট। ওটিএইচ এল এল দুইটাই এল আছে, মনে রাখবে লাস্টেরটা লাইগেইস হয়। খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করতে হয় দুইটা, কারণ এগুলো আলটিমেটলি এগুলোর মানে একটু জাস্ট বুঝে যাওয়ার পরে তোমার কাছে এগুলো খুব ইজি লাগবে কোনটা আগে কোনটা পরে। নাম্বার 1 কোনটা আছে? অক্সিডো রিডাকটেস। নাম থেকে একটা জিনিস মাথায় আইতেছে, এই রিঅ্যাকশনগুলো রেডক্স রিঅ্যাকশনে ইনভলভড। এখানে সরি, এই যে এনজাইমগুলো আছে এগুলো রেডক্স রিঅ্যাকশনের মধ্যে ইনভলভড। মনে করো কোনো একটা রিঅ্যাকশন চলছে, এখানে AH প্লাস বি, এটার থেকে ফর্ম হইতেছে A প্লাস BH
ক্লিয়ার? এখান থেকে একটা জিনিস ভালো করে দেখো, এ হাইড্রোজেন গেইন করে না লুজ করে? তার এর বির মধ্যে আগে হাইড্রোজেন ছিল নাকি? না, বাট এখানে হাইড্রোজেন অ্যাড হয়ে গেছে, মানে এর কি হয়ে গেছে? রিডাকশন। আমি এমন কইতেছি যে এই রিঅ্যাকশনটা একটা এনজাইমের দরকার, এই এনজাইমটা অক্সিডো রিডাকটেস ক্লাসের এনজাইম। বুঝা গেছে? কিছু এনজাইম আছে যারা রেডক্স রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, এগুলোরে কি কইবা? সহজ দেখো না, আরেকটু যদি রেডক্স রিঅ্যাকশন পড়া থাকে, a+2 b+3, a+3 b+2, এটা কি রেডক্স রিঅ্যাকশন না? সিম্পলি এটা রেডক্স রিঅ্যাকশন। তার মানে এখানেও যে এনজাইমটা থাকবে এটা কি হবে? এই এক্সাম্পল কেন দিছি না, তোমার অঙ্কর পরে তোমার কেমিস্ট্রিতে আমার কনফিডেন্স নেই। অঙ্ক তো আমার খারাপ, তারপরেও তোমার দেখে আমার থেকে খারাপ, কেমিস্ট্রিতে আমারও ভালো। এমন টাইপের এনজাইমের এক্সাম্পল কি কি হতে পারে? দেখো, অক্সিডো রিডাকটেস কি কোনো এনজাইমের নাম? নো, এটা একটা ক্লাস। এই ক্লাসের কিছু এক্সাম্পল থাকতে পারে। এমন টাইপের কিছু এনজাইমের এক্সাম্পল ক্যাটালিস, পারঅক্সিডেস, ডিহাইড্রোজিনেস। তোমার কি তিনটাই মনে রাখলে হইব? ইয়েস, বাট তিনটা মনে রাখতে লাগবে। আমি 10টা লেখা কইতাছি না যে কোনো দুইটা মনে রাখো, আমি তিনটাই লিখতেছি, বাট এই তিনটা তোমার মনে থাকতে লাগবে, মাস্ট। প্রত্যেকটা জায়গায় এখান থেকে কোশ্চেন এই নামগুলোর উপরে। জাস্ট এই রিঅ্যাকশনটা দিয়ে এসে রাখবো, হুইচ অফ দ্য ফলোইং এনজাইম মে বি রেসপন্সিবল ফর দিস কনভার্সন, একটা এখান থেকে দেওয়া থাকবো। নেক্সট নাম্বার 2 লেখো, ট্রান্সফারেজ। এটা হয়ে গেছে একটু হেভি ওয়েট वाला ক্লাসে, ব্রেন রে একটু পেশেন্টলি কতটুকু পরে পরে ঝাড়া দিবে। একটু হেভি ওয়েট वाला ক্লাস হয়ে গেছে, অনেকগুলো বড় বড় টপিক আইতেছে একসাথে। নাম্বার 2 গ্রুপের নাম কি হয়? ক্লাস 2 কি হয়? ট্রান্সফারেজ। এটাই লাস্ট আজকে ট্রান্সফারেজ অবধি করুন। মনে করো এ এর হ্যালাইড, হ্যালোজেন রে এক্স দিয়ে ডিনোট করা হয় না, ছাড়ো। এর হাইড্রোক্সাইড AOH প্লাস বি, এটার থেকে ফর্ম হইতেছে A প্লাস BOH, এমন হইতেছে। আচ্ছা, এখানে ইনিশিয়াল ফাংশনাল গ্রুপ কি আছিল? OH। কার সাথে আছিল? A। এই ফাংশনাল গ্রুপটাই ট্রান্সফার হয়ে গেছে না এর থেকে বিতে। নামটার মানে এবার বোঝা গেছে, হোয়াট ইজ ট্রান্সফারেজ। যারা এমন টাইপের রিঅ্যাকশনের মধ্যে এনজাইম হিসেবে কাজ করে যেখানে ফাংশনাল গ্রুপ ট্রান্সফার হয়। সিম্পলি ভাবো, এই যে ফাংশনাল গ্রুপটা আছিল এটাই তো এখান থেকে এখানে আইছে। যেই এনজাইমগুলা এই টাইপের রিঅ্যাকশনে পার্টিসিপেট করে যেখানে ফাংশনাল গ্রুপ ট্রান্সফার হয়, এগুলো ট্রান্সফারেজ কোয়া হয়। বুঝা গেছে? মানে এনজাইমস ইনভলভড ইন enzymes involved in কোন টাইপের রিঅ্যাকশন? ট্রান্সফার অফ ফাংশনাল গ্রুপ। ট্রান্সফার অফ ফাংশনাল গ্রুপের মধ্যে যে যে এনজাইমগুলো ইনভলভড, এগুলোরে কি কোয়া হইতাছে? ট্রান্সফারেজ। ট্রান্সফার অফ ফাংশনাল কথার মানে বোঝা গেছে কি হয়?
এমন টাইপের এনজাইমের এক্সাম্পল তিনটা আছে। ফার্স্ট ট্রান্স এলডোলেস, সেকেন্ড ট্রান্স কিটোলেস, থার্ড কাইনেস। সেম আমি আবারও কইতেছি, আমি তিনটা এক্সাম্পল লিখতেছি, তিনটাই শিখতে লাগবে, তার বেশি যায় না, কিন্তু একটাও যদি না বলো। পরীক্ষাতে আমি এতটুকু শিওর, দেখো এক্সাম্পল তো প্রচুর দেওয়া যায়, আমি লিখতেই থাকুন। তুমি 2 বছর বায়োলজি পড়ো 11 12 তুমি এখানে 10টা এক্সাম্পল নিজে লিখতে পারবা, তোমার টিচার হতে লাগতো না এটার লিগা। তুমি 2 বছরের বায়োলজি শেষ করে 10টা এক্সাম্পল হবে, একবার প্ল্যান্ট ফিজিও হিউম্যান ফিজিও স্টার্ট হোক, এক্সাম্পলের শেষ নাই এখানে। আমি কইতেছি তুমি এখন 3টা শিখো, আমি তোমার অন ক্যামেরা কইতেছি, এর বাইরে এক্সাম্পল জীবনও আইছে না, আইতো না পরীক্ষাতে। এখানে এনসিআরটির সবগুলো এক্সাম্পল কইতেছি না, এনসিআরটিতে তো একটা দেওয়া। এই 3টার বাইরে না কোনোদিন আইসে ট্রান্সফারেসের এক্সাম্পল না আইবো। সেম অক্সিডের একটা আছে, 3টা কইছিলাম, ক্যাটালেস, পারঅক্সিডেস, ডিহাইড্রোজেনেস, এর বাইরে আইতো না, এটা শিওর। আমি এতটুকু কইছি মানে এতটুকু ইম্পর্টেন্ট, এর থেকে বেশি পড়বো না, কিন্তু এতটুকু বলবো না। বুঝা গেছে? তো বাকি যে 4টা আছে নেক্সট ক্লাসে কন্টিনিউ করব।